হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমি এবং আমার ভাই আমরা দুজন আবার এসেছি কিছু বিষয়ে র্যান্ডমলি কথা বলবো। তবে র্যান্ডমলি বললেও এটা একটা স্পেসিফিক বিষয় নিয়ে কথা বলবো, সেটা আমাকে রিকোয়েস্ট করেছেন আমাদের আজকের গেস্ট আর্ম চেয়ার ফিলোসফার। তো দেখি উনি কি বিষয়ে কথা বলতে ইন্টারেস্টেড, সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো। তবে আশা করি টপিক বা বিষয়টা আজকে বেশ ইন্টারেস্টিং। তো আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন, আর্ম চেয়ার ফিলোসফার? হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাইতেছি। আচ্ছা, তো ফাইসল ভাই, আমরা তো অনেক আজাইরা টপিক নিয়ে কথা বলি, বুঝছেন না? মনে করেন আজাইরা টপিক মানে আমরা বলতে বাধ্য হই, কারণ মানুষ আজাইরা জিনিস নিয়ে কথা বলে, কিন্তু আসল জিনিস যে আসলে সৃষ্টিকর্তা আছে কিনা, আসলে বিজ্ঞান আমাদের সৃষ্টিকর্তার আহ আহ, দে- সৃষ্টিকর্তাকে মনে করেন যে ভুল প্রমাণিত করে দেয় কিনা, এগুলো হইতেছে আমাদের সকলের প্রশ্ন, তাই না? এখন তার মানে আজকে আপনি এই বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছেন, সৃষ্টিকর্তা বা জি, বিজ্ঞান জি, জি। এসব বিষয় নিয়ে? আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ। তাহলে হুম বিজ্ঞানের সাথে সৃষ্টিকর্তার সম্পর্ক বা বা বিজ্ঞানের কারণে সৃষ্টিকর্তা পুরা বিলুপ্ত হয়ে গেল নাকি, হুম হুম এটা হচ্ছে কথা, বুঝছেন? হুম তো এখানে আমাদের মূল কথা হইতেছে ভাই, হুম সৃষ্টিকর্তা আছে নাকি না, এটা হলো একটা বিশ্বাসের বিষয়, বুঝছেন? হুম এখন মনে করেন আসলে কেউই জানে না যে সৃষ্টিকর্তা আছে কিনা। এখন হইতেছে যে আপনার এটা একটা বিশ্বাসের বিষয়। এখন আমি মনে করি যে সৃষ্টিকর্তা থাকার একটা সম্ভাবনা আছে, ঠিক হুম আছে? হুম হুম যদি আমি অবজেক্টিভলি চিন্তা করি, এর কিছু কারণ আছে। এখন আমরা যে যারা বিজ্ঞানী, যারা নতুন নতুন বিজ্ঞান শিখে, বুঝছেন? হুম মনে করেন যে সায়েন্সের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, বা সায়েন্স বাদে অন্য কিছু পড়ে নাই, হুম তাদের কাছে মনে হইতে পারে যে বিজ্ঞান আহ মানে বিজ্ঞান বিজ্ঞান জানলে সৃষ্টিকর্তার কোনো প্রয়োজন নাই, বিজ্ঞানী সবকিছু। ওই যে আমরা যেমন ওই যে নাস্তিক ফাস্তিক এদের কথাবার্তা শুনে যেগুলো বুঝি, ঠিক হুম আছে? হুম হুম। এরা আচ্ছা, আপনি বলে একটা না অল্প কথা জ্ঞান বলেছেন, ভয়ঙ্কর। একটা কথা বলেছেন যে বিজ্ঞান ছাড়া অন্য কিছু যারা পড়ে না। তো অন্য কিছু বলতে আপনি কি মানে ফিলোসফি বা ইত্যাদি এগুলো কি মিন করছেন নাকি? হ্যাঁ, অবশ্যই ফিলোসফিকে মিন করতেছি, হুম অথবা বিজ্ঞানটাই ঠিক মতো পড়ে না, বুঝছেন না? হুম ফিলোসফি অফ সায়েন্স বলতে একটা কথা আছে, ঠিক হুম আছে? ফিলোসফি অফ সায়েন্স মানে কি? এটা হইতেছে যে বিজ্ঞানের আয়ত্ত আসলে কতটুকু, বিজ্ঞান দিয়ে আসলে আপনি কতটুকু বুঝতে পারতেছেন, ঠিক আছে? এটা হলো ফিলোসফি অফ সায়েন্স বলে, হুম বুঝছেন? হুম তো এইগুলা সব পড়তে হয়। এখন মনে করেন যে বিজ্ঞানে অনেক কিছু আমরা অ্যাজাম্পশন করে নিই, যে মনে করেন যে আহ যেমন দেখেন যে আমরা যে বিভিন্ন লজ অফ ফিজিক্স, ফিজিক্সের যে নিউটনের ল, আইনস্টাইনের বিভিন্ন ল হাবিজাবি, এগুলো আমরা তো পড়ছি, তাই না? হুম কিন্তু এগুলা যে সব সময় আমরা ধরেই নিছি যে এগুলো সব সময় কার্যকর হবে, ঠিক আছে? হুম তাই না? কিন্তু এটা কিন্তু আমাদের একটা মানে একটা অ্যাজাম্পশন। এটা কিন্তু প্রমাণ করা যায় না যে নিউটনের ল সব সময় কার্যকর হবে, আইনস্টাইনের নিয়ম কানুন সব সময় কার্যকর হবে, এটা কিন্তু আমরা আহ, এটা প্রমাণ করতে পারি না, এটা আমাদের একটা বিশ্বাস, ঠিক আছে? হুম হুম সো সো বিজ্ঞানেও, হ্যাঁ, মানে বিজ্ঞানের যে বেসিসটা, এটা অনেক অনেক বিশ্বাসের ভিত্তিতে এটা টিকে আছে, বুঝছেন না? তো তার মানে এই না যে বিজ্ঞান একটা ফালতু জিনিস, বা বিজ্ঞান হইতেছে যে ধর্মের মতো, বুঝছেন না? কিন্তু এখানে কথা হলো যে বিজ্ঞানেরও লিমিটেশন আছে, বুঝছেন না? আর বিজ্ঞান হইতেছে আপনার পরিবর্তনশীল। তো এখানে এগুলো হইতেছে ফিলোসফি অফ সায়েন্স যারা পড়ে তারা এগুলো ভালো বুঝে, বুঝছেন? যে হুম বিজ্ঞানের লিমিটেশন আসলে কতটুকু, বুঝছেন না? হুম তো এখানে আমি যে মূল বিষয়টা কথা বলতে আসছি, এখানে হইতেছে ফাইসাল ভাই, বিজ্ঞানের অনেক লিমিটেশন আছে, বুঝছেন? হুম হুম যে অনেক কিছুই আছে যেটা বিজ্ঞানের জুরিসডিকশনের বাইরে, ঠিক হুম। আছে? আচ্ছা, এখন মনে করেন, এখন বিজ্ঞানের যে লিমিটেশন আছে সেটা তো বিজ্ঞানীরাও হ্যাঁ, হ্যাঁ, স্বীকার করে। কিন্তু হ্যাঁ। বিজ্ঞানের লিমিটেশন আছে বলে কি এটা প্রমাণ হয় যে ধর্ম বা সৃষ্টিকর্তা আছেন? এটা এটা কি প্রমাণ হয়, বা বিজ্ঞানের লিমিটেশনের কারণে সৃষ্টিকর্তার কোনো আহ, প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে? আহ এখানে এটা খুবই সুন্দর প্রশ্ন করছেন। কারণ লিমিটেশন হইতেছে দুই ধরনের। এখন মনে করেন যে আপনার হইতেছে যে আগে ওই যে আকাশে বিদ্যুৎ চমকাইতো, ঠিক আছে?
এখন আমরা জানতাম না যে আকাশে কেমনে বিদ্যুৎ চমকায়। হ্যাঁ, সেটা হচ্ছে এক ধরনের লিমিটেশন। এখনো আমাদের সেই টেকনোলজি ডেভেলপ করে নাই যেটা দিয়ে আমরা বুঝতে পারবো যে আসলে কি হইতেছে। এটা হলো এক ধরনের লিমিটেশন। ঠিক হুম আছে, হুম এটা তো আপনি বুঝছেন যে হুম মনে করেন যে টেকনোলজি না থাকার কারণে বিজ্ঞানের একটা লিমিটেশন হয়ে গেল। এটা ওয়ান কাইন্ড অফ লিমিটেশন। কিন্তু আরেকটা লিমিটেশন আছে যেটা কোনো অবস্থাতেই এটা আপনি বিজ্ঞান দিয়ে অ্যাক্সেস করতে পারবেন না। ঠিক আছে, বিজ্ঞান দিয়ে অ্যাক্সেস করা সম্ভব না। হুম ঠিক আছে, হুম প্রথম উদাহরণটা তো আপনি পাবেনই। মনে করেন যে আপনার ক্যান্সার কিভাবে কিওর করতে হয়, এটা হুম আমরা জানি না। হুম ঠিক আছে, কিন্তু হয়তো 100 বছর পর আমরা জেনে যাব। ঠিক হুম আছে, এটা এক ধরনের লিমিটেশন। আরেক ধরনের একটা লিমিটেশন আছে, সেটা আপনার একটা উদাহরণ দেই। ঠিক আছে, হুম আহ আর বাই দ্য ওয়ে এখানে আমি আহ, প্রমাণ করতে চাইতেছি না যে সৃষ্টিকর্তা আছে কিনা। এখন আমি যদি প্রমাণ করতে পারতাম যে সৃষ্টিকর্তা আছে, তাহলে তো আমি এই ভিডিও বানাইতাম না, তাহলে তো আমি নোবেল পুরস্কার পাইতাম, বুঝছেন না? হুম তো হুম আমি বলতেছি এটা সম্ভাবনা আর কি। হুম তো হুম। এখন আপনি লজ্জাপতি গাছের নাম শুনছেন? হ্যাঁ, শুনেছি। কারণ লজ্জাপতি গাছে হাত দিলে কি হয় বলেন তো? পাতাগুলো মনে করেন যে সংকুচিত হয়ে যায়। তো এখন আমার কথা হইতেছে যে এর নাম দিচ্ছি আমরা লজ্জাপতি, তাই না? হুম তো এই কারণে হাত দিলে পাতাগুলা ঢেকে যায়, হুম রাইট? হুম। তো এখানে দেখে মনে হয় যেন লজ্জা পাইতেছে। এখন আমার প্রশ্ন হইতেছে, ও কি সত্যি সত্যি লজ্জা পাইতেছে? আম, এটাকে লজ্জা হিসেবে আমরা বলছি আর কি, বাট এটা লাইক লজ্জা আমরা পেলে। লজ্জা হিসেবে হুম হুম। আমরা লজ্জা হিসেবে বলতেছি, কিন্তু ওকে আসলে আমাদের মতো লজ্জা পায় কি না, এটা হলো একটা প্রশ্ন। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ওর আমাদের যে একটা ফিলিংসকে যেটাকে আমরা লজ্জা বলি, হুম আনকমফোর্টেবল বা কাইন্ড অফ এরকম কিছু একটা যেটাকে আমরা লজ্জা বলি। তো হুম। ওই যে আমাদের ফিলিংসটা, ওরকম ফিলিংস কি ওই গাছের হয় কি না সেটা তো আমরা বলতে পারি না। আচ্ছা, হইতে পারে, হয়। ঠিক আছে, মনে করেন যে ও সত্যি সত্যি লজ্জা পাইতেছে। হুম ঠিক হুম আছে, একজন, মনে করেন আমি বললাম, ঠিক আছে, হুম এটা একটা পসিবিলিটি। ঠিক আছে, আমি বলতেছি না যে এটা সত্য। হুম ঠিক হুম আছে, এটা একটা পসিবিলিটি, গাছ লজ্জা পাইতেছে। ঠিক হুম আছে, হুম এটা একটা পসিবিলিটি। আর একটা পসিবিলিটি কি হইতে পারে আমি বলি, হুম। ও হয়তো ব্যথা পাইতেছে, টাচ করলেও ব্যথা পায়। ঠিক ইয়া, আছে, ইয়েস, এটা আরেকটা, লজ্জাও পাইতে পারে, ব্যথাও পাইতে পারে। রাইট, ঠিক আছে, ইয়েস। আরেকটা পসিবিলিটি আছে, ও হয়তো ভয় পায়, বুঝছেন? হুম নিজেকে প্রোটেকশন করার চেষ্টা করে, বুঝছেন না? ভয়ও পাইতে পারে। ঠিক আছে, হুম, ইয়েস, এখন 4 নাম্বার পসিবিলিটি কি? 4 নাম্বার পসিবিলিটি আসলে এই তিনটার একটাও না। হয়তো এটা একটা নর্মাল কেমিক্যাল রিয়াকশন, বুঝছেন? ইয়েস। টাচ করলে অটোমেটিক বন্ধ হয়ে যায়, এটা একটা কেমিক্যাল রিয়াকশন। মনে করেন আপনি লিফটে যখন ঢুকেন, ঠিক আছে, হুম লিফটের দরজাটা অটোমেটিক খুলে যায়, তাই না? হুম এখন লিফট তো আর আপনারা দেখে চিনে না, লিফট তো আর লজ্জা পায় না, ভয় পায় না, কিছু পায় না, এটা একটা রিয়াকশন। সব লজ্জাপতিও হয়তো এরকম রিয়াকশন করতেছে, ওর আসলে কোনো অনুভূতি নাই। ঠিক আছে, হুম হুম এখন ও হইতেছে যে আপনি হাত দিতেছেন, ও বন্ধ হইতেছে। এখন ওর অনুভূতি থাকতেও পারে, নাও থাকতে পারে, এটা আমরা জানি না। ঠিক আছে, আমরা খালি একটা কেমিক্যাল রিয়াকশন দেখতে পাইতেছি। ঠিক আছে, হুম তো এখন সমস্যা হইলো যে আহ, আমরা থার্ড পার্সন পয়েন্ট অফ ভিউ থেকে দেখতেছি। ঠিক আছে, হুম কিন্তু আমরা মানে তৃতীয় পক্ষ থেকে দেখতেছি যে ও আসলে পাতাগুলা ঢেকে নিতেছে। হ্যাঁ, কিন্তু ওর মনের মধ্যে ও ও কি চলতেছে, ওকে আসলে লজ্জা পাইতেছে কি পাইতেছে না, ওকে ভয় পাইতেছে নাকি ও ব্যথা পাইতেছে, নাকি ও আসলে কিছুই অনুভূতি করতেছে না, মানে ওর নিজস্ব কোনো অনুভূতি আছে কি নাই, এটাই কিন্তু আমাদের পক্ষে জানা সম্ভব না। ঠিক আছে, এটা হলো ও জানে আর আল্লাহ জানে। ঠিক হুম আছে, হুম হুম। যদি ওর মধ্যে কোনো অনুভূতি থেকে থাকে। ঠিক আছে, ইয়া, সো এটা হলো বিজ্ঞানের একটা লিমিটেশন, যে বিজ্ঞান হইতেছে থার্ড পার্সন পয়েন্ট অফ ভিউ থেকে স্টাডি করতে পারে, হুম ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউ থেকে স্টাডি করতে পারে না। ঠিক আছে, হুম এখন বিজ্ঞান খালি আপনাকে বলতে পারবে যে টাচ করলে অমুক কেমিক্যাল রিয়াকশন হয় এবং গাছের পাতা বন্ধ হয়ে যায়। ঠিক আছে, কিন্তু বিজ্ঞান আপনাকে জীবনেও বলতে পারবে না যে আসলে ওর মধ্যে কোনো অনুভূতি আছে কি নাই। ঠিক আছে, বা হুম কোন অনুভূতি কাজ করতেছে, এটা বিজ্ঞান এটা আসলে আপনাকে বলতে পারবে না। ঠিক আছে, এটা হলো বিজ্ঞানের একটা লিমিটেশন, বুঝছেন? হুম যে আহ, মানে ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউটা বিজ্ঞান অ্যাক্সেস করতে পারে না।
বুঝছেন? জি, রাইট। তারপর আরেকটা এক্সাম্পল আপনাকে দেই, যে মনে করেন যে আমাদের মাথার মধ্যে, হ্যাঁ, হুম যে ডিপ্রেশন হয়, ঠিক আছে, অ্যান্টি ডিপ্রেসেন্ট, মানে পাগলের ওষুধ খাই না আমরা, হুম ওই যে পাগলামি করলে যে ওষুধ দিয়ে দিই, হুম হুম ওই যে ওই ওষুধ দিলে কিন্তু মানুষ ঠান্ডা হয়ে যায়, ঠিক আছে। হুম কারণ একটা মানুষ পাগলামি করে কখন, যখন হইতেছে মাথায় একটা কেমিক্যাল বাইরে যায়, ঠিক আছে। হুম মনে করেন ডোপামিন নামে একটা কেমিক্যাল আছে, ওটা যখন বাইরে যায়, হ্যাঁ, তখন মানুষ পাগলামি শুরু করে। হুম তারপর হইতেছে যখন সেরোটোনিন নামে একটা কেমিক্যাল কমে যায়, হুম তাহলে তখন আপনি ডিপ্রেশনে চলে যাবেন, ঠিক আছে। হুম হুম এখন হইতেছে যে এখন আপনি যদি সেরোটোনিন কমে যায়, তখন আপনাকে সেরোটোনিন মেডিকেশনটা দিতে হবে, বুঝছেন। হুম তখন হইতেছে যে আপনার ডিপ্রেশনটা কমে যাবে। এখন আপনি বলতে পারেন যে হ্যাঁ, আমরা তো এই যে ডিপ্রেশন বুঝে ফেলাইছি, যে মানুষের অনুভূতি বুঝতেছি, যে সেরোটোনিনের সাথে আপনার ওই যে ডিপ্রেশনের একটা কানেকশন আছে। তাহলে তো আমরা এই যে মানে ডিপ্রেশন তো হইতেছে সেরোটোনিন ছাড়া আর কিছুই না, তাই না? এখানে একটা বিষয় আছে। এখন আমি আপনাকে কি বললাম, সেরোটোনিন কমে যাওয়া মানে ডিপ্রেশন হওয়া, তাই না? হুম, মানে সেরোটোনিন কমে গেলে ডিপ্রেশন হবে, জি তাই না? জি। এখন আমার এখন আমার প্রশ্ন হইতেছে যে সেরোটোনিন কমলে যে আপনার ডিপ্রেশন হইতেছে, এটা আপনি কেমনে জানলেন? ঠিক আছে, হুম এটা কি আপনি সেরোটোনিন নিয়ে গবেষণা করে বুঝছেন? তা তো বুঝেন নাই। আপনি দেখছেন যে একজন লোকের সেরোটোনিন কমে যেতেছে, তাকে আপনি জিজ্ঞেস করছেন যে আপনার কি এখন ডিপ্রেশন হইতেছে নাকি না, তখন সে বলে হ্যাঁ আমার ডিপ্রেশন হইতেছে। তখন আপনি বুঝলেন যে আচ্ছা, সেরোটোনিনের সাথে ডিপ্রেশনের একটা পারস্পরিক সম্পর্ক আছে, ঠিক হুম আছে। হুম কিন্তু যতক্ষণ পর্যন্ত ওই লোককে আপনি জিজ্ঞেস না করবেন, আপনি সারা জীবন সেরোটোনিন নিয়ে পড়াশোনা করলেও, হ্যাঁ, হুম এটা আপনি বুঝতে পারবেন না যে এর সাথে ডিপ্রেশনের একটা সম্পর্ক আছে, ঠিক আছে। আপনি তখনই বুঝবেন যখন ওই লোকটাকে জিজ্ঞাসা করবেন, হুম বুঝছেন। হুম তো এখানে সায়েন্সের লিমিটেশন হইতেছে, এটা একটা থার্ড পার্সন পয়েন্ট অফ ভিউ থেকে আমরা স্টাডি করতে পারি। ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউ হুম এটা আমরা সায়েন্স দ্বারা অ্যাক্সেস করতে পারি না, বুঝছেন না। এটা হলো সায়েন্সের একটা লিমিটেশন, হুম বুঝছেন। হুম তো এখানে হইতেছে সায়েন্সের বড় ধরনের একটা লিমিটেশন, বুঝছেন। তো আমাদের যে কনসাসনেস, চেতনা, অনুভূতি, ঠিক হুম আছে, হুম এটা কিভাবে আসে, এটা সায়েন্স দ্বারা আপনার কি বলবো যে আবিষ্কার করা সম্ভবই না, ঠিক আছে। এটা এমন না যে কোনো টেকনোলজি আপনার অ্যাডভান্সড হইলে এটা আপনার আহ, আমরা বাইর করতে পারবো। এটা হলো মানে কি বলবো যে একেবারে অসম্ভব একটা জিনিস, যে আমি আপনাকে যে ওই যে লজ্জাপতির এক্সাম্পলটা দিলাম, বুঝছেন না। হুম আপনি তো হইতেছে যে একটা কেমিক্যাল রিয়াকশন দেখতে পাইতেছেন, আপনি পাতা বন্ধ হয়ে যাচ্ছে এটা দেখতে পাচ্ছেন, কিন্তু অনুভূতি তো আর দেখতে পাইতেছেন না, তাই না? না, এটা দেখা সম্ভব না হুম যে ওর কি অনুভূতি হইতেছে, বুঝছেন না। হুম হুম আর আমরা যে বিভিন্ন ব্রেনে স্ক্যান করি, ঠিক হুম আছে, হুম ওই যে আমরা অনেকে দেখবেন যে ব্রেন স্ক্যান করে, তার ব্রেনের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি দেখে, ঠিক আছে। হুম ওইগুলা দেখে কিন্তু কিছুই বোঝা যায় না। ওইগুলা দেখে আপনি মনে করেন ব্রেনে একটা ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি হইতেছে, ঠিক আছে, হুম ওইটা দেখে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে কি অনুভূতি হইতেছে। আপনি আগে জিজ্ঞেস করতে হবে যে আচ্ছা আপনার এখন কি অনুভূতি হইতেছে, বুঝছেন। হ্যাঁ, তখন ওইটা জিজ্ঞেস করবেন, মনে করেন বললো যে আমার অনেক খুশি লাগতেছে, আমার অনেক হাসি খুশি লাগতেছে, তখন বুঝবেন যে আচ্ছা এই ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটির সাথে এই হাসি খুশি মুডের একটা রিলেশন আছে, বুঝছেন। ইয়েস। কিন্তু আপনার কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি জিজ্ঞাসা না করতেছেন, ততক্ষণ পর্যন্ত ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি আপনি সারা জীবন গুতাগুতি করলেও, সারা জীবন ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি স্টাডি করলেও হুম আপনি কখনো অনুভূতিটা বুঝতে পারবেন না, বুঝছেন। হুম তো মূল কথা হইতেছে যে সাইন্টিফিক স্টাডির মাধ্যমে হুম যে অনুভূতি, হুম ফিলিংস, এগুলা বোঝা যায় না, ঠিক আছে। হুম হুম এগুলো বুঝতে হইলে সবসময় জিজ্ঞেস করতে হয় যে আপনার কেমন লাগতেছে, বুঝছেন না। ইয়েস। তো এটা হলো সায়েন্সের একটা লিমিটেশন, যে আপনার আমরা থার্ড পার্সন পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে পারি, যে আমরা যে ব্রেন অ্যাক্টিভিটি,
বা ব্রেনের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি, এগুলো হলো থার্ড পার্সন পয়েন্ট অফ ভিউ। কিন্তু ওর আসলে কি অনুভূতি হইতেছে, এই ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটির ফলে কি অনুভূতি হইতেছে, এটা হুম। হইতেছে আপনার ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউ। এটা সায়েন্সের দ্বারা টোটালি ইনঅ্যাক্সেসিবল, বুঝছেন? এটা সায়েন্স অ্যাক্সেস করতে পারে না, বুঝছেন না? জি। এটা হইতে এটা হইতেছে লজ্জাবতী। গাছের এক্সাম্পলটা হচ্ছে সবচেয়ে সহজ, বুঝছেন? জি। লজ্জাবতীর ভিতরে আপনি কেমিক্যাল রিয়াকশন দেখতে পারবেন, ও দেখবেন যে ও পাতা ঢেকে ফেলাইতেছে, কিন্তু ওর মধ্যে আসলে কোনো অনুভূতি আছে কি নাই এটা জানা একেবারে সম্ভব না, বুঝছেন? আপনি অনুমান করতে পারবেন কিন্তু জানতে পারবেন না, বুঝছেন? হুম। তো এইটা হইতেছে সায়েন্সের একটা লিমিটেশন, যে আমরা থার্ড পার্সন পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে পারি যে কেমিক্যাল রিয়াকশন হচ্ছে এই হইতেছে, কিন্তু আসলে অনুভূতিটা কি, ঠিক আছে, এটা আমরা জানতে পারি না। এটা জানতে হলে ওটা জিজ্ঞেস করতে হবে, বুঝছেন না? কারণ আপনি হুম। তো লজ্জাবতী গাছকে জিজ্ঞেস করতে পারবেন না, মানুষকে হয়তো জিজ্ঞেস করতে পারবেন। এইটা হইতেছে সায়েন্সের একটা লিমিটেশন, বুঝছেন? জি। এইটা হইতেছে কথা। এহ, আরেকটা, জি, আরেকটা বলেন। না আরেকটা নাই বললাম, বুঝছেন? এটা বেশি জটিল, অলরেডি বেশি জটিল বানায় ফেলাইছি। তো আপনার এই বিষয়ে কি মতামত ভাই? আম, এখন আমার মতামত হচ্ছে লিমিটেশন আছে সেটা তো বুঝলাম। তো হুম। এখান থেকে কি মিন এটা হয়? কিন্তু সৃষ্টিকর্তার প্রমাণ হয় না। এটা হুম। কিন্তু তার মানে এই না যে এই সৃষ্টিকর্তা আছে, ঠিক হুম। আছে? হুম। হুম। আমার কথা হইতেছে যে আপনি মানে যারা এই যে নব্য নাস্তিক, তারা বলে যে সায়েন্স দিয়ে সবকিছু এক্সপ্লেন করা যায়, সায়েন্স দিয়ে সবকিছু অ্যাক্সেস করা যায়। কিন্তু আমি আপনাকে একটা জিনিস দেখাই দিলাম যে সায়েন্স দিয়ে এই সায়েন্সের একটা লিমিটেশন আছে। এই পর্যন্ত মানে হুম। ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউ অথবা অনুভূতি যেটাই বলেন, হুম। এটা হুম। সায়েন্স একেবারে অ্যাক্সেস করতে পারে না, ঠিক আছে? জি। তো এইটা হইতেছে আমার কথা। আমি, আমার উদ্দেশ্য এই না যে আমি সৃষ্টিকর্তাকে প্রমাণ করে দিব। আমার উদ্দেশ্য হলো যে সায়েন্সের একটা খুবই বড় ধরনের লিমিটেশন আছে, বুঝছেন? জি। এটা এটা হইতেছে আমার কথা, বুঝছেন? এখন যারা বলে যে বিজ্ঞান দিয়ে সবকিছু প্রমাণ করা সম্ভব, এটা তো ওরা তো হুম আমি মনে করি পাগল। কারণ পৃথিবী তো এখনো ডিসকভারের অনেক কিছু বাকি আছে। তো পৃথিবী হুম তো অনেক বিশাল একটা ব্যাপার। তো সেখানে হুম সবকিছু কিভাবে প্রমাণ করবে বিজ্ঞান দিয়ে? লাইক আমি মনে করি এই এখনো অনেক কিছু আবিষ্কারের বাকি আছে যেগুলো আবিষ্কৃত হলে যারা বড় বড় বিজ্ঞানী তারাও হতবাক হয়ে যাবে। তো হুম হুম। এই ক্ষেত্রে এটা লাইক ইম্পসিবল যে বিজ্ঞান দিয়ে সবকিছু বোঝানো সম্ভব। আহ, এই আর কি। তো এখন আহ, আপনি কি সৃষ্টিকর্তা বিশ্বাস করেন? হ্যাঁ, আমি সৃষ্টিকর্তা বিশ্বাস করি, কিন্তু এটা কোনো যুক্তি দিয়ে না, বুঝছেন? হুম। এটা হচ্ছে আমার একটা অনুভূতি যে হয়তো থাকতে পারে। সৃষ্টিকর্তা বিশ্বাস করি কেন, এটা আপনার এক্সপ্লেন করতে গেলে আর একটু জটিল হয়ে যাবে আলোচনাটা। এটাকে আমি বুঝতেছি না জটিল করব কি করব না, না, বুঝছেন? এখানে আপনার যে একটা অনুভূতি থাকতে পারে, হ্যাঁ, সেটা আপনি উম, ব্যাখ্যা করুন যে অনুভূতিটা কেন হচ্ছে আপনার, বা কেন আপনি মনে করছেন যে থাকতে পারে। এখন মনে করেন যে এটা আপনার আহ আমার অনুভূতি, তো এটা আপনার আমি বুঝাইতে পারবো না, বুঝছেন না? এখন মনে করেন যে এটা তো আমার অনুভূতি একটা। মনে করেন যে অনুভূতি তো আপনি প্রকাশ একজনকে করা ভালো, যায়, আপনি প্রকাশ করার চেষ্টা করুন। একটা লিমিটের মধ্যে প্রকাশ করা যায়, আপনি তো 100% প্রকাশ করতে পারবেন না, হুম। বুঝছেন না? হুম। এখন আহ আমি আপনাকে আমার অনুভূতিটা নাই প্রকাশ করলাম, এটা আমি আপনার একটা যুক্তি প্রকাশ করি। একটা হইতেছে যে আমাদের যে অনুভূতি, ঠিক আছে, হুম। মানে ফিলিংস, হ্যাঁ, হুম। এটা তো সায়েন্সের দ্বারা অ্যাক্সেস করতে পারতেছি না আমরা, তাই না? সায়েন্স দিয়ে তো স্টাডি করতে পারতেছি না। হুম। আপনাকে যেটা বললাম, আপনি সারাদিন লজ্জাপতি গাছের পাতার মধ্যে কি কি কেমিক্যাল আছে এগুলা সারাদিন গুতাগুতি করতে পারেন, কিন্তু আসলে পাতার মধ্যে কোনো অনুভূতি আছে কিনা এটা কিন্তু খুঁজে পাবেন না। আপনি চিন্তা করেন, আপনার লজ্জাপতি পাতার মধ্যে যদি মাইক্রোস্কোপ দিয়ে দেখেন, আপনি কি দেখতে পাবেন? আপনি দেখতে পাবেন যে ওই সেল দেখতে পাবেন, বিভিন্ন কেমিক্যাল দেখতে পারবেন, কিন্তু হুম। অনুভূতি আছে কি নাই এটা তো আর দেখতে পাবেন না, তাই না? না, তো আমার কথা হচ্ছে, আচ্ছা এখানে একটা প্রশ্ন করি। মনে করুন যে বিজ্ঞানীরা তো অলরেডি ব্রেন বা ব্রেনের যে কেমিক্যাল রিয়েকশনগুলো এগুলো নিয়ে অনেক স্টাডি করেছে।
তো করে তারা তো হুম অলরেডি দেখেছে যে যখন হ্যাপি থাকে তখন রিয়েকশনগুলো কেমন হয়, যখন স্যাড থাকে তখন কেমন হয়। তো এখন ফর এক্সাম্পল একটা মানুষ হঠাৎ করে তার বাকশক্তি হারিয়ে গেল, তো হুম সে কি তখন কেমন ফিল করছে, সেটা কি তার হুম। কেমিক্যাল রিয়েকশন দেখে ব্রেনের, এটা কি বিজ্ঞানীরা বলতে পারবে না? দেখেন, আপনার নিউরো সায়েন্সের যতগুলো স্টাডি আছে ওগুলা কিভাবে করে, ওটা কিন্তু শুধুমাত্র ব্রেন দেখে বুঝতে পারে না। হুম। ওরা হইতেছে ব্রেন দেখে, তারপর বলে যে আপনার এখন কেমন লাগতেছে। তখন হুম। মনে করেন যে ফাইসুল আলমের ডোপামিন, সেরোটোনিন অনেক কমে গেল। তখন হুম। বললো যে ফাইসুল আলম আপনার কেমন লাগতেছে। তখন বললো যে আমার অনেক স্যাড লাগতেছে, আমি অনেক ডিপ্রেসড। তখন বললো, "ও আচ্ছা, সেরোটোনিন কমে গেছে মানে এটা হলো ডিপ্রেসড।" পরে আরেকজনের সেরোটোনিন যখন কমে যাবে তখন বললো, "আচ্ছা, ওরও নিশ্চয়ই ডিপ্রেসড লাগতেছে।" বুঝছেন? হ্যাঁ। কিন্তু এটা কিন্তু জিজ্ঞেস করে নিতেছে, বুঝছেন না? এটা হুম। কিন্তু হুম। শুধুমাত্র ব্রেন দেখে এটা বুঝতেছে না, বুঝছেন না? শুধু ব্রেন দেখে, শুধু ব্রেনের অ্যাক্টিভিটি দেখে কিন্তু এটা বোঝা সম্ভব না। ব্রেনে কি দেখবেন? খালি কেমিক্যাল দেখবেন, বুঝছেন? কেমিক্যাল থেকে আপনি তো অনুভূতি খুঁজে পাবেন না, বুঝছেন না? না, অনুভূতি তো খুঁজে পাবে না, বাট একজনকে জিজ্ঞেস করেছে, হ্যাঁ, বা 1,000 হম। জনকে জিজ্ঞেস করেছে অলরেডি। তো 1,000 জন হ্যাঁ, হ্যাঁ, থেকে যে একটা রেজাল্ট তারা পেলো, সেটার উপর ভিত্তি হ্যাঁ, করে হ্যাঁ, কি আরেকজনের এটা বলতে পারবে না সঠিকভাবে যে সে এখন হ্যাঁ, কেমন ফিল করে? হুম। এটা মোটামুটি মোটামুটি সঠিকভাবে বলা যায়, ঠিক আছে। হুম। হুম। কিন্তু আমার পয়েন্টটা হইতেছে যে শুধুমাত্র আপনার কথা ঠিক আছে যে মোটামুটি অনুমান করে বলা যায় যে 1,000 জনকে জিজ্ঞেস করলো আর ব্রেন অ্যাক্টিভিটি দেখলো, তারপর আরেকজন আসলে তারটা মোটামুটি অনুমান করে বলে দিতে পারবে। কিন্তু আমার কথা হলো যে বলে দেওয়া তো সহজ, ঠিক আছে, কারণ এটা হইতেছে আপনি আহ, একটা পারস্পরিক সম্পর্ক বাইর করছেন যে সেরোটোনিনের সাথে আপনার হইতেছে যে আহ, একটা ডিপ্রেশনের একটা রিলেশন আছে, ঠিক আছে। কিন্তু আমার কথা হলো যে শুধু সেরোটোনিন দেখে কিন্তু আপনি বুঝতে পারবেন না, শুধু ব্রেন অ্যাক্টিভিটি দেখে কিন্তু বোঝা সম্ভব না, বুঝছেন? হুম। শুধুমাত্র ব্রেন অ্যাক্টিভিটি দেখে বোঝা সম্ভব না। আপনি ব্রেনের কথা চিন্তা না করে লজ্জাপতি গাছের কথা চিন্তা করেন, ঠিক আছে। হুম। এখন মনে করেন আমি আপনাকে একটা মাইক্রোস্কোপ দিলাম, ঠিক আছে। হুম। হ্যালো ফাইসল ভাই, শুনতেছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ব্রেনের কথা চিন্তা না করে লজ্জাপতি গাছের চিন্তা করেন, হ্যাঁ। হুম। এখন ব্রেন তো অনেক কমপ্লিকেটেড হয়ে যায়, লজ্জাপতি গাছ অনেক সিম্পল। তো এখন লজ্জাপতি গাছ আপনাকে আমি দিলাম যে আপনি সারাদিন লজ্জাপতি গাছ নিয়ে স্টাডি করবেন, ওর ভিতরে কি আছে, ওর ভিতরে কি কি কেমিক্যাল আছে, ঠিক আছে। হুম। কারণ আপনি কি বাইর করতে পারবেন যে ওর আসলে আহ, লজ্জা পায় কি না, লজ্জা পায় নাকি ব্যথা পায়? এটা তো আপনি বের করতে পারবেন না, ঠিক আছে। এখন ওকে যদি জিজ্ঞেস করতে পারতেন যে তুমি কি লজ্জা পাইতেছো, তাইলে তাইলে আপনি বুঝতে পারতেন যে এই কেমিক্যালের সাথে লজ্জার একটা রিলেশন আছে, ঠিক আছে। যেহেতু আমরা লজ্জাপতি গাছকে আমরা জিজ্ঞাসা করতে পারতেছি না, তাই আমরা জানি না যে লজ্জাপতি গাছ আসলে লজ্জা পায় কি পায় না। কিন্তু কিন্তু মানুষকে তো আমরা জিজ্ঞাসা করতে পারতেছি যে ওর অনুভূতি কি, ঠিক আছে। এখন এই আমি জন্য বলি, আমরা এখন আমরা লজ্জা বলি আর ব্যথা বলি, এগুলো তো এক একটা স্টেট। তো স্টেটগুলোর আমরা হুম, নাম দিয়েছি। এখন এটা তো হুম, নিশ্চিত যে লজ্জাবতী গাছের কিছু না কিছু একটা হচ্ছে, না হলে তো এই রিয়েকশনটা হতো না। হুম। কারণ কিছু না কিছু হইতেছে, কিন্তু আসলে অনুভূতি হইতেছে কিনা এটা কিন্তু আমরা জানি না। আর মনে করেন এটা শুধু একটা কেমিক্যাল রিয়াকশন হইতে পারে, কিন্তু এটা কিন্তু আমরা জানি না। আবার লজ্জাও হইতে পারে, আবার ব্যথাও হইতে পারে, আবার ভয়ও হইতে পারে, সবই হইতে পারে। আবার কিছুই না হইতে পারে, জাস্ট একটা কেমিক্যাল রিয়াকশন। কিন্তু এটা হুম। জানার কিন্তু কোনো উপায় নেই, ঠিক আছে। এটা কারণ হ্যাঁ। আমরা ওকে জিজ্ঞাসা করতে পারতেছি না। না, এটা এখন হলো মূল এখন কথা, এখন এটা হলো। আপনার সৃষ্টিকর্তার বিশ্বাসের ব্যাপারে আপনার যে একটা হম, যুক্তি, হম। সেটা আরেকটু পরিষ্কার করে বলেন। এখানে হইতেছে যে আমি সৃষ্টিকর্তার যে যুক্তি এটা হইতেছে যে মানুষ বলে যে বিজ্ঞানদের সবকিছু আবিষ্কার করা সম্ভব, বিজ্ঞানদের সবকিছু এক্সপ্লেন করা সম্ভব। হুম। এখানে আমার কথা হইতেছে যে এখানে আমি সৃষ্টিকর্তাকে প্রমাণ করে দিতেছি তা কিন্তু না, আমি এখানে জাস্ট বোঝানোর চেষ্টা করতেছি যে বিজ্ঞানের একটা লিমিটেশন আছে। এই লিমিটের বাইরে বিজ্ঞান কাজ করে না, কিন্তু হুম। বিজ্ঞান হইতেছে আপনার থার্ড পার্সন পয়েন্ট অফ ভিউ থেকে কাজ করে। ওই লজ্জাপতির কি কি কেমিক্যাল আছে ওই কেমিক্যালের 14 গোষ্ঠী আপনি বাইর করতে পারবেন, কিন্তু ওর আসলে কোনো অনুভূতি আছে কিনা হুম। এটা বাইর করা সম্ভব না।
ঠিক আছে, এটা বিজ্ঞানের আয়ত্তের বাইরে। ঠিক আছে, তো না, আমার কথা এখন হইতেছে আমার যে কথা হচ্ছে এখন আপনি যে সৃষ্টিকর্তার একটা পসিবিলিটিস দেখছেন, হ্যাঁ, সেটা হুম কেন দেখছেন? মানে এই যে বিজ্ঞানের যে লিমিটেশন আছে, সে হুম সেকেন্ড পার্সন বা ফার্স্ট পার্সনের পয়েন্ট অফ ভিউ থেকে সে বলতে পারছে না। তো হুম এই কারণেই কি আপনি বলছেন যে একটা পসিবিলিটিস থাকতে পারে নাকি? হ্যাঁ, এটা পসিবিলিটিস থাকতে পারে, এটা আমি বলতেছি। না, এখন বুঝছেন, আর আমার হইতেছে কথা যে হচ্ছে এই যে আপনি আপনার যে পজিশন, হ্যাঁ, এটা তো হুম অনেকেরই পজিশন, অনেকের, আমি মনে করি হ্যাঁ আমারও একই পজিশন যে থাকতে পারে। বাট কথা হচ্ছে, এখন কথা হচ্ছে সৃষ্টিকর্তা যদি থাকেন, হ্যাঁ, এখন হুম আমরা যে ওনাকে বিশ্বাস করব, সেটা কিসের হুম উপর ভিত্তি করে আমরা ওনাকে বিশ্বাস করব? বা উনি থাকলেও ওনার প্রতি আমাদের কি আচরণ হওয়া উচিত? এগুলো হচ্ছে, আমি মনে করি, মূল প্রশ্ন। হুম। কারণ এইগুলা এখন যদি থেকে থাকে, ঠিক আছে, এখন হুম, উনার প্রতি কি, উনাকে আপনি আদৌ উপাসনা করবেন কি করবেন না, হুম, তারপর হইতেছে উনার প্রতি আপনার, উনার সাথে কি আসলে যোগাযোগ করা সম্ভব কি সম্ভব না, ঠিক আছে, এগুলো হইতেছে আহ মনে করেন এগুলোর উত্তর আমার জানা নাই। ঠিক আছে, মনে করেন সাইন্টিফিক্যালি স্পিকিং, হুম, লজিক্যালি স্পিকিং, মনে করেন বিশ্বাস তো এক এক জিনিস, কিন্তু আপনি যদি আমাকে লজিক দিয়ে বলতে বলেন যে এখন সৃষ্টিকর্তা আছে, এখন আমি পূজা করব কিনা, হুম, ঠিক আছে, এখন বা উপাসনা করব কিনা, এর উত্তর আমার জানা নেই, এর কোনো বৈজ্ঞানিক উত্তর বা যুক্তিগত উত্তর আমার জানা নেই। ঠিক আছে, হুম। এখন আমার আর্গুমেন্ট হলো যে সৃষ্টিকর্তা থাকার একটা সম্ভাবনা আছে, বা বিজ্ঞানের বাইরেও, মানে বিজ্ঞান দিয়ে সবকিছু এক্সপ্লেন করা যায় না, বা অনেক না, কিছুই আছে এখন যেগুলো আমার কথা বিজ্ঞানের হচ্ছে, আওতায়। ইউর কারেক্ট, এখন আমার কথা হচ্ছে সৃষ্টিকর্তা আছেন, হ্যাঁ, তো সৃষ্টিকর্তা আছেন, সৃষ্টিকর্তা আবার নিজের বিভিন্ন বর্ণনা দিয়েছেন বিভিন্ন ধর্মীয় বইতে। তো হুম ধর্মীয় বইতে যে বর্ণনাগুলো দিয়েছেন, আমরা যদি সেগুলোর আলোকে উনাকে নেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি হুম এক এক জায়গায় ওনার বর্ণনা এক এক রকম। তো তাহলে আমরা এখন কোনটা মানবো? মনে করেন যে হিন্দু ধর্মে এখন একরকম। হ্যাঁ। এখন এটা হইতেছে, সেটা হইতেছে ভিন্ন কথা যে আপনি ধর্মীয় গ্রন্থ, এখন আপনি কোনটা, আমরা আসলে কোনটা মানবো, বা আদৌ কোনোটা মানবো কি মানবো না, এইগুলো হইতেছে ভিন্ন আলাপ, বুঝছেন। হুম, কিন্তু মনে করেন একজন ফিলোসফার হিসাবে, হুম, বুঝছেন, হুম, মানে ফিলোসফার হিসাবে আমার দায়িত্ব মনে করেন যে এতটুকুই যে সৃষ্টিকর্তা থাকার একটা সম্ভাবনা আছে। আমরা যে ফিজিক্যাল ইউনিভার্সটা বলি, হুম, হুম, বুঝছেন, হুম, যে আমাদের ফিজিক্যাল ইউনিভার্স যেটা সায়েন্স দিয়ে আমরা বর্ণনা করতে পারি, হুম, তাই না, হুম, আমরা ইউনিভার্স তো সায়েন্স দিয়ে বর্ণনা করি, তাই না, হুম, অন্য কিছু দিয়ে তো বর্ণনা করা যায় না। কিন্তু আমি বলতেছি যে এই সায়েন্স দিয়ে যে বর্ণনা করতেছি, ব্যাখ্যা করতেছি, এর বাইরেও একটা আহ বাস্তবতা আছে, সেটা হইতেছে অনুভূতি, সেটা হচ্ছে কনসাসনেস। এইটুকু হইলো আমার আর্গুমেন্ট, বুঝছেন না। এখন আপনি যদি বলেন যে আসলে কোন ভার্সনটা আমরা মেনে চলবো, বা এইগুলা যে এতগুলা ধর্মগ্রন্থ আছে এদের মধ্যে একটাও কি সত্য না, এইটা তো এইটা তো বলা সম্ভব না আমার পক্ষে, বুঝছেন না, এটা তো আমি জানি না, মানে এখন এখন আমি এখন শুনেন, এখন যে আমাদের যে ধর্মীয় হ্যাঁ গ্রন্থগুলো, হ্যাঁ, হম এগুলোতে সৃষ্টিকর্তার যে বর্ণনা দেয়া হয়েছে, সেগুলোকে আবার হম বিজ্ঞানের যতটুকু আমরা জানি, যতটুকু বিজ্ঞান আমাদেরকে জানিয়েছে, সেই আলোকে চিন্তা হম করলে সৃষ্টিকর্তার ওই ওই বর্ণনাটা হাস্যকর মনে হয়। ফর এক্সাম্পল হচ্ছে, হম আমি যদি এখন আমার মাকে পা ধরে সালাম করি, এটা শিরিক হয়ে হম যাবে এবং এর জন্য আমাকে হম জাহান্নামে জ্বলতে হবে। হ্যাঁ। হম হম এখন আমার কথা হচ্ছে, দেখেন, এই যে পৃথিবীটা, হম আমাদের যে পৃথিবীটা, এটা হচ্ছে পুরো যে আপনার এ, পুরো, এটা কি মহাকাশ বা পুরো যে ইউনিভার্স, এটার তুলনায় আমাদের পৃথিবীটা কতটা ছোট? অনেক ছোট না? হম মনে করেন হ্যাঁ যে একেবারে বালুকণার মতো ছোট, ঠিক না? কারণ আমাদের এটা হচ্ছে পৃথিবী, এছাড়াও আরও যে গ্রহগুলো আমরা জানি, মনে করেন যে সূর্য বা চন্দ্র, ওগুলো আরো কত কত এগুলোর থেকে বড় বড় আছে এবং এগুলো মিলিয়ন মিলিয়ন আছে এরকম, ঠিক আছে? তো
তার মধ্যে একটা গ্রহ, সেটা হচ্ছে আমাদের এই পৃথিবী। তো এই হুম পৃথিবীটা হচ্ছে একেবারে একটা বালুকণার সমান পুরো ইউনিভার্সের তুলনায়। ঠিক আছে? এখন হুম মনে করেন যে আমার রুমের মধ্যে আমি যেখানে বসে আছি, এখানে হয়তো আমি সকালে রুমটা পরিষ্কার করেছি, বাট স্টিল এখন হয়তো আমি যদি আবার ঝাড়ু দিই, আবার কিছু ধুলোবালি এখানে থাকবে, রাইট? তো হুম পৃথিবীটা হচ্ছে এরকম, মানে আমার রুমের হুম মধ্যে একটা ধূলিকণা যেমন চোখে দেখা যায় না, বাতাসে এখান থেকে ওখানে উড়ে যাচ্ছে, পৃথিবীটাও তেমন। মনে করেন যে যদি একটা বাতাস এসে যদি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, মানে পুরো ইউনিভার্সের তুলনায় ওটা হয়তো অনুভব হবে না। তো সেই পৃথিবীটা আবার কত বড়! সেই পৃথিবীর মধ্যে মনে করেন যে আমরা মানুষ তাহলে কত ক্ষুদ্র! সেই তাহলে হুম পুরো সৃষ্টিকর্তা যা কিছু বানিয়েছে পুরোটা অনুযায়ী, ইউনিভার্স অনুযায়ী আহ, পৃথিবীটা কত ছোট, সেখানে তাহলে আমরা কত ছোট! তা আমাদের এই ক্ষুদ্র একটা প্রাণীর একটা অ্যাকশন নিয়ে, ঠিক আছে, সৃষ্টিকর্তা রেগে যাবেন, হুম। উনি আমাদেরকে জাহান্নামে দিয়ে দেবেন, আগুনে পোড়াবেন। এই কথাগুলো তো আমার কাছে হাস্যকর মনে হয়। মানে লাইক হচ্ছে আমি আমার মাকে যদি সালাম করি, এখানে এটা শিরিক হবে কেন? আর এটা নিয়ে সৃষ্টিকর্তাই আচ্ছা, বা মাথা ঘামাবেন কেন? আর সেটা ভিন্ন কথা। এখন মনে করেন যে হুম, এখানে দুইটা কথা আছে, একটা হলো যে আদৌ কোনো সৃষ্টিকর্তা আছে কি নাই, হুম, এটা হলো এক নম্বর প্রশ্ন। আর একটা হলো যে সৃষ্টিকর্তা যদি থেকে থাকে সে ধর্মগ্রন্থ পাঠাবে কি পাঠাবে না, বা ধর্মগ্রন্থ আমরা মানবো কি মানবো না, ঠিক আছে, হুম, সেটা হলো ভিন্ন কথা, ঠিক আছে। হুম, এখন হইতেছে যে আপনার কাছে ধর্মগ্রন্থ হাস্যকর মনে হইতেই পারে, কিন্তু একদিক থেকে চিন্তা করেন আমরা কিন্তু একেবারে ক্ষুদ্র একটা ধূলিকণার সমান, ঠিক আছে। হুম, কিন্তু আমরা কিন্তু এই ধূলিকণার মধ্যে বসে হুম, পুরা ইউনিভার্সটা স্টাডি করতে পারতেছি, ঠিক আছে। হুম, আমাদের কিন্তু মনে করেন যে বিভিন্ন ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের মাধ্যমে, হুম, মনে করেন যে জেনারেল রিলেটিভিটি, তারপর হুম, কোয়ান্টাম ফিজিক্স, এগুলা ইকুয়েশনের মাধ্যমে, এগুলো কিন্তু কাগজে কলমে লেখা, বুঝছেন না? হুম, এগুলা কাগজে কলমে লিখে হুম, আমরা কিন্তু এখানে বসে বসে আমরা বলতে পারছি ওই ওই ইউনিভার্সের ওই প্রান্তে কি হইতেছে, ওখানে কি ব্ল্যাক হোল ফর্ম হইতেছে, হুম, বুঝছেন না? ইউনিভার্স কত তাড়াতাড়ি বড় হইতেছে, বুঝছেন না? আমরা কিন্তু এই ধূলিকণার মাধ্যমে একদিক দিয়ে আমরা ধূলিকণার চেয়েও ছোট, আবার অন্য দিক থেকে আমরা এই ধূলিকণার চেয়ে ছোট হওয়ার সত্ত্বেও হুম, পুরো ইউনিভার্সটা স্টাডি করতে পারতেছি, ঠিক আছে। হুম, তো আপনার এটা কিন্তু পার্সপেক্টিভের ব্যাপার যে আপনি নিজেকে কিভাবে দেখবেন, ঠিক আছে। কারণ হুম, এখন মনে করেন যে ইউনিভার্সটা তো, মনে করেন যে আমরা যে এত সুন্দরভাবে স্টাডি করতে পারতেছি, ঠিক আছে, হুম, এটা তো না করাও যেতে পারতো। একটা সিম্পল মনে করেন যে এক লাইনে এক লাইনে একটা ইকুয়েশনের মাধ্যমে, বুঝছেন, হুম, আপনি পুরা পৃথিবীটাকে প্রেডিক্ট করতে, মানে পুরা মহাশূন্যকে আপনি প্রেডিকশন করতে পারবেন যে অমুক জায়গায় অমুক হবে, ও তমুক জায়গায় তমুক হবে, বুঝছেন না? কিন্তু তো একদিক দিয়ে আমরা ধূলিকণার সমান, অন্য দিক দিয়ে এই ধূলিকণার উপর বসে আমরা পুরা পৃথিবীটাকে, মানে পুরা আহ, বিশ্বকে আমরা স্টাডি করতে পারতেছি। এটা কিন্তু একটা আপনার হইতেছে যে একটা পার্সপেক্টিভের ব্যাপার। আরেকটা বিষয় আপনার আমি আইনে দিই, যেটা আমি আনতে চাইতেছিলাম না, হুম, সেটা হইতেছে যে আমাদের যে পৃথিবী, বুঝছেন, হুম, যে বিভিন্ন আহ আমাদের যে ইউনিভার্স, হ্যাঁ, হুম, এটা কিন্তু বিভিন্ন ইকুয়েশন মাইনে চলে, ঠিক হুম, আছে। হুম, হুম, এখন মনে করেন আপনি যদি একটা কম্পিউটার প্রোগ্রাম ডিজাইন করেন, ঠিক আছে, আপনি তো কম্পিউটার ভালো বুঝেন। আর কম্পিউটার প্রোগ্রামে আপনি যেসব প্রোগ্রামিং করে দিবেন ওই অনুযায়ী কিন্তু চলবে, ওর বাইরে কিন্তু আর চলবে না, ঠিক আছে, yes, যদি কোনো সমস্যা না হয়, হুম, ঠিক আছে। এখন আহ, এই যে কম্পিউটার প্রোগ্রাম যে চলতেছে, হ্যাঁ, হুম, এটা কিন্তু আপনি লিখে দিছেন ওই আপনার লিখিত প্রোগ্রামের ভিত্তিতে চলতেছে। সেরকম পৃথিবী কিন্তু কিছু সাইন্টিফিক ল এর ভিত্তিতে চলতেছে। এই ল গুলো আপনি সামারাইজ করে হুম, একটা টি শার্টের উপর লিখতে পারবেন। এটা হলো যে বিজ্ঞানী শন ক্যারল বলছে, ঠিক হুম, আছে। একটা টি শার্টের মধ্যে এই ল গুলা লিখতে পারবেন, ওই ল এর দ্বারা পৃথিবী চলতেছে, ঠিক আছে। এখন হইতেছে যে আমার কথা হলো যে সাইন্টিফিক ল, হুম, ঠিক আছে, বা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, এগুলো কি জিনিস? এগুলো কি আপনি হাত দিয়ে ধরতে পারবেন? এগুলো তো হাত দিয়ে ধরার জিনিস না। হুম, এগুলো তো আপনি ফিজিক্যাল অবজেক্ট না, এগুলো হইতেছে আমরা কাল্পনিক জিনিস। হুম, হুম, আমার কথা হলো যে এটা কাল্পনিক জিনিস, এটা মেন্টাল জিনিস। এইগুলা কিভাবে পৃথিবীকে নিয়ন্ত্রণ করতেছে,
একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন কিভাবে পৃথিবীকে নিয়ন্ত্রণ করে। তো এটার একটা এক্সপ্লেনেশন হতে পারে, যদি কোনো সৃষ্টিকর্তা থেকে থাকে, তার মাথার মধ্যে হয়তো এই ম্যাথমেটিক্যাল ইকুয়েশন গুলো ছিল এবং সেই ইকুয়েশন অনুযায়ী সে ইউনিভার্সটাকে ডিজাইন করছে। এটা একটা পসিবিলিটি হইতে পারে, ঠিক আছে। Yes. যদিও আমি এই আর্গুমেন্টটা আনতে চাইতেছিলাম না, বেশি জটিল হয়ে যায়, না বুঝছেন না, না। জটিল হচ্ছে না, আপনি এটা আলোচনা করতে পারেন। মানে হ্যাঁ, ল গুলো এত সুন্দর যে মনে করেন আপনি টি শার্টে লিখতে পারবেন, ঠিক আছে। হুম। এখন মনে করেন এটা একটা কম্পিউটার প্রোগ্রামের সাথে আপনি তুলনা করতে পারেন। একটা কম্পিউটার প্রোগ্রাম কিন্তু আপনি, কম্পিউটার প্রোগ্রামের রুলস গুলো কিন্তু আপনি একটা, কি বলবো, একটা কাগজে লিখতে পারবেন, ঠিক আছে। ওই রুল অনুযায়ী আপনার এই কম্পিউটার প্রোগ্রামটা চলবে অথবা কম্পিউটার গেমটা চলবে, ঠিক আছে। সেরকম পৃথিবীও কিন্তু এরকম কিছু রুলের দ্বারা আহ, চলতেছে, মানে কিছু ম্যাথমেটিক্যাল রুল। যেমন নিউটনের থার্ড ল, মানে নিউটনের থ্রি লস, তারপরে হচ্ছে আইনস্টাইনের কিছু ল আছে, কোয়ান্টাম ফিজিক্স এর কিছু ল আছে। কারণ কোয়ান্টাম ফিজিক্স এর মজার বিষয় হলো যে রুট ওভার মাইনাস ওয়ান, এটা শুনছেন? রুট ওভার মাইনাস ওয়ান হইতেছে, মনে করেন যে আহ 25 সংখ্যাটা চিন্তা করেন, ঠিক আছে। এখন পাঁচে পাঁচে 25 হয়, তাই না? 5 আর 5 গুণ দিলে 25 হয়। তাহলে √25 হইতেছে আপনার 5 হবে। -5, ঠিক আছে, -5 আর -5, এই দুইটা মাল্টিপ্লাই করলে কত হবে? 25ই হবে, ঠিক আছে। কারণ মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়, বুঝছেন না। 25কে যদি আপনি রুট ওভার করেন তাহলে এটার দুইটা উত্তর হবে, একটা হলো +5 আর এটা হলো -5। হুম। আরেকটা জিনিস চিন্তা করেন, 36কে রুট ওভার করেন, কি হবে? 6। হুম। কারণ 6 6 36। হুম। আবার -6 হইতে পারে, কারণ -6 × -6, আপনি ক্যালকুলেটরে লিখে দেখেন, -6 মাল্টিপ্লাইড বাই -6 কত হয়? 36 হয়, ঠিক হুম। আছে। তাহলে 36কে রুট ওভার করলে আপনার হইতেছে যে 6 অথবা -6 আসে। দুইটা সেম নাম্বার যদি আপনি মাল্টিপ্লাই করেন, ঠিক আছে, হুম। যেমন 5 আর 5 মাল্টিপ্লাই করেন অথবা -5 আর -5 মাল্টিপ্লাই করলেন, তো হুম। সেটা অবশ্যই একটা পজিটিভ নাম্বার আসবে, ঠিক আছে। হুম। হুম। তো এখন আপনি চিন্তা করেন তো, √16, মানে √16, হুম। এটা কত হইতে পারে? 4 আর 4 গুণ দিলে কত হয় বলেন তো? হ্যাঁ, তাহলে √16 কত? 4 4। কারণ 4 আর 4 গুণ দিলে আপনার হইতেছে কত? 16 হইতেছে। হুম। তাহলে তাহলে এটা উল্টাটা, তাহলে √16 হইতেছে 4। হুম। তাহলে √4 কত হয় বলেন তো? কোন দুইটা নাম্বার গুণ দিলে আপনি 4 পাবেন? 2 আর 2 গুণ দিলে আপনি 4 পাবেন না? হুম। হুম। 2 একে 2, 2 দুগুণে 4, তাই হুম। না? হুম। তাহলে √4 হইতেছে আপনার মাইনাস, সরি, √4 হচ্ছে প্লাস মাইনাস, মানে +2ও হইতে পারে, -2ও হইতে পারে, ঠিক আছে। হুম। হুম। এখন আমার কথা হলো যে √1, ঠিক আছে, কোন দুইটা সংখ্যা আপনি হুম। গুণ দিলে 1 পাবেন বলেন তো? হ্যাঁ, এক্স্যাক্টলি। এক হুম। একে কত? একই তো হবে, তাই না? হুম। 1 × 1। বলতো -1 × -1 কত হবে? 1 1। 1 এর সাথে 1 মাল্টিপ্লাই করলে আপনি 1 পাইতেছেন তো, তাই না? 1 1 1, হুম। তাই না? হ্যাঁ, শুনতে পাচ্ছি, আর বলুন। আবার -1 এর সাথে হুম। -1 মাল্টিপ্লাই করলেও আপনি 1 পাইতেছেন, তাই না? হুম। তো দুইটা সেম নাম্বার মাল্টিপ্লাই করলে আপনি হুম। অলওয়েজ একটা পজিটিভ নাম্বার পাবেন, বুঝছেন। এখন আপনি চিন্তা করেন, এটাকে আমরা বলি রুট ওভার, ঠিক আছে। এখন আপনি চিন্তা করেন যে √1 নামে একটা সংখ্যা আছে, বুঝছেন। হুম। এখন কোন দুইটা নাম্বার মাল্টিপ্লাই করলে -1 পাবেন? 1 পাবেন কিসে, এটা তো আমি বললাম। -1 পাবেন কখন বলেন তো? দুইটা আইডেন্টিক্যাল নাম্বার মাল্টিপ্লাই করলে পাবেন, হুম। এরকম কোন নাম্বার আছে? -1 না। না, পাবেন না তো, হুম। তাই না? কারণ আপনি যদি -1 × -1 মাল্টিপ্লাই করেন তখনও 1 পাইতেছেন, 1 × 1 মাল্টিপ্লাই করলেও তখনও 1 পাইতেছেন, তাই না? হুম। তাহলে তো -1 তো আর আপনি পাইতেছেন না, -1 এর রুট ওভার তো সম্ভবই না। তো হুম। এই সংখ্যাটার নাম দিচ্ছি আমরা ইমাজিনারি নাম্বার, বুঝছেন। হুম। মানে এটা আসলে এক্সিস্ট করে না, বুঝছেন, এটা কাল্পনিক নাম্বার, বুঝছেন। জি। কিন্তু মজার বিষয় হলো, এই কাল্পনিক নাম্বার দিয়ে আমরা কোয়ান্টাম ফিজিক্স এর ক্যালকুলেশন করি। এটা হলো মজার বিষয়, বুঝছেন। হুম। আমাদের যে পরমাণু বা ইলেকট্রন, যেটাই বলেন, ইলেকট্রনের ইলেকট্রন কিভাবে স্পিন করবে, ইলেকট্রন কি কোন ডিরেকশনে ঘুরবে,
এটা বোঝার জন্য আমাদের এই ইমাজিনারি নাম্বার ইউজ করতে হয়। তো এখন আপনি চিন্তা করেন হুম যে আমরা এমন একটা সংখ্যা ইউজ করে আমরা পৃথিবীর ব্যাপারে জানতেছি, আমরা পরমাণুর ব্যাপারে জানতেছি, যেটা আসলে এক্সিস্টই করে না, এক্সিস্ট করা সম্ভব না। ঠিক আছে? হুম। তো এইগুলোর নামই হচ্ছে ইমাজিনারি নাম্বার, √/-1, ইমাজিনারি নাম্বার। এখন এটা কেমনে সম্ভব, কি দিয়ে ব্যাখ্যা করা সম্ভব? আমার মতে একমাত্র ব্যাখ্যা হইতেছে যে এইগুলা হইতেছে যে যদি কোনো সৃষ্টিকর্তা থেকে থাকে, হুম। তার মাইন্ডের মধ্যে এগুলা নাম্বার ছিল। এগুলো তো কনসেপচুয়ালি এক্সিস্ট করতে পারে, বাস্তবে তো এক্সিস্ট করতে পারে না। √/-1 তো আসলে বাস্তবে এক্সিস্ট করা সম্ভবই না, এটা তো কল্পনাও করা অনেক কঠিন। তো হইতেছে যে যদি কোনো সৃষ্টিকর্তা থেকে থাকে, তাহলে তার মনের মধ্যে হয়তো এই নাম্বার গুলো ছিল, সেই নাম্বার অনুযায়ী পৃথিবীটা ক্রিয়েট করছে, বুঝছেন? তো সেটা হইতেছে এখন এখন কথা আরেকটা হচ্ছে পসিবিলিটি। এখন কথা হচ্ছে বুঝছেন? ওগুলো যদি সৃষ্টিকর্তার মাইন্ডে কারণ থেকে থাকে, শুনতে পাচ্ছেন? হ্যালো? হম, যদি সৃষ্টিকর্তার মাইন্ডে হ্যাঁ ওগুলো হ্যাঁ হ্যাঁ থেকে থাকে, বা থেকে থাকতো, তো হ্যাঁ, শুনতে পেরেছি, বল। এগুলো পাবলিক বা মানুষ বিজ্ঞানীরা এগুলো জানলো কিভাবে? এখন হইতেছে যে সৃষ্টিকর্তা তো আমাদের কিছুটা বিবেক দিছে, তাই না? আমাদের আহ, এখন হইতেছে যে আমি যতদূর বুঝতেছি, এখন তো আমি তো এক্সপার্ট না, কিন্তু আমি যতদূর বুঝি যে সৃষ্টিকর্তা কিছুটা আমাদেরকে চিহ্ন দিছে, কিছুটা বিবেক দিছে, যে আহ, যাতে মনে করেন যে মানে আমরা তো মনে করেন যে অন্য জীব জন্তুদের থেকে আলাদা। কারণ এগুলো আপনি যে একটা বানর বা ডলফিনকে বুঝাইতে চান, জীবনও বুঝবে না। এখন মনে করেন এগুলো একটা নিদর্শন হিসাবে দিছে, খুব সম্ভব যে এখন আহ, এই যে দেখো যে সংখ্যা, এগুলা এই নিদর্শন, যে এগুলা নিয়ে চিন্তা করো যে আপনি আচ্ছা, এ কথা কি অনেক যাতে আসতেছে? মানে আমাদের পুরা সুন্দর কথা বলছেন, আমাদের পুরা হুম পৃথিবীটা কিন্তু, না না, কথাটা ঠিকই আছে, কিন্তু আমাদের পৃথিবীটা কিন্তু ওই যে সংখ্যা আর ইকুয়েশন এইগুলা দ্বারা পরিচালিত হইতেছে, এবং কিছু সংখ্যা এমন আছে যেগুলা কল্পনা করা অবাস্তব। হ্যাঁ, এগুলোর নামে আমরা দিছি কাল্পনিক সংখ্যা। এই কাল্পনিক সংখ্যা আমাদের পৃথিবী নিয়ন্ত্রণ করতেছে, বুঝছেন? হুম। এখন আমার কথা হলো যে কাল্পনিক সংখ্যা কেমনে পৃথিবী নিয়ন্ত্রণ করে। এখন আমার কাছে একটা এক্সপ্লেনেশন হইতেছে যে কাল্পনিক সংখ্যা ওই সৃষ্টিকর্তার কল্পনার মধ্যে ছিল, সে ওই অনুযায়ী পৃথিবীটা ডিজাইন করছে। আর আপনি যে প্রশ্নটা করলেন যে আমরা এটা কিভাবে বুঝলাম, তো সেটা হইতেছে যে হয়তো আমাদের বোঝার ক্ষমতা দিছে যে জাস্ট একটা নিদর্শন হিসাবে, বুঝছেন না? না, এখন যে এটা আমাদেরকে তো নাহলে আমরা মনে যদি করেন যে এগুলা নাই বুঝতাম, ঠিক আছে, তাহলে যে আমাদেরকে তো আমরা তো এগুলো এক রাতে হুম হুম হুম, হঠাৎ করে জেনে যাইনি। এই যে আমরা যে ম্যাথ যেগুলো হ্যাঁ শিখেছি, মাল্টিপ্লাই বলেন, ডিভাইড বলেন, হ্যাঁ, এগুলো তো দীর্ঘদিনের হুম একটা হুম, প্র্যাকটিস থেকে এগুলো এসেছে। প্রথমে মানুষের বিভিন্ন হ্যাঁ মনে করেন যে পাথর, বিভিন্ন এগুলো দিয়ে তারা কি করতো, গণনা করতো। তো ওখান থেকেই হুম সংখ্যা হুম, এসেছে। তো এরপর হচ্ছে এই হ্যাঁ সংখ্যাগুলো নিয়েই হচ্ছে সংখ্যা কত হবে, 1 থেকে 9, তারপরে 0 থেকে এইভাবে এগুলো এক এক সভ্যতা, রোমানরা, তারপর হচ্ছে ভারতীয়রা সংখ্যাগুলো আবিষ্কার করেছে। তারপরে এগুলো হুম, থেকেই তো মনে করেন যে এই ম্যাথমেটিক্সগুলো চিন্তা করলো, ঠিক আছে? পরবর্তীতে বিজ্ঞানীরা আমি তো হুম। এটার হিসেবটা তো মিলাতে পারছি না, মানে এটা তো লাইক সৃষ্টিকর্তা কারো মাথায় হঠাৎ করে দিয়ে দেননি এই ইকুয়েশনগুলো। না না, কারো মাথায় হঠাৎ করে দেন, এটা আস্তে আস্তে আমাদেরকে মনে করেন যে কি বলবো, এখন আমি তো জানি না যে কেন কেমনে এত আস্তে আস্তে কেন দিল, কিন্তু ম্যাথমেটিক্স কিন্তু আমরা ডিসকভার করছি, এটা কিন্তু আমরা যতটুকু না আবিষ্কার করছি ততটুকু কি বলবো যে ডিসকভারই করছি। এটা কিন্তু মনে হুম করেন এটা কিন্তু আমরা বানাইনি, ঠিক আছে, হুম এটা হুম ডিসকভার করছি। এগুলো কিন্তু আগে থেকেই ছিল, আমরা আবিষ্কার করার আগে থেকে এগুলো কিন্তু এক্সিস্ট করতো, ঠিক হুম আছে, আমরা আস্তে আস্তে আবিষ্কার করছি, বুঝছেন? হুম হুম এখানে কিন্তু মনে করেন যে পাইথাগোরাস থিওরাম আমরা স্কুলে থাকতে শিখছিলাম, তাই না? পাইথাগোরাস থিওরাম কিন্তু পাইথাগোরাস আবিষ্কার করে না, এই থিওরামটা আগে থেকে ছিল। পাইথাগোরাস জাস্ট ডিসকভার করছে যে এই যে আহ, মানে একটা ট্রায়াঙ্গেলের কিভাবে হিসাব করবেন,
এটা হুম কিন্তু এটা কিন্তু আগে থেকেই ছিল। ঠিক আছে, এটা কিন্তু আমরা নতুন করে, মানে এটা কিন্তু আমরা আমাদের আবিষ্কার না, এটা কিন্তু ডিসকভারি। বুঝছেন, মানে এটা কিন্তু ইনভেনশন না, এটা ডিসকভারি, বুঝছেন। হুম তো এটা মনে করেন যে রাইখে দিছে, মনে করেন এখন মনে করেন আপনি কি বলবো যে একটা কি বলবো যে বন জঙ্গলে যারা বসবাস করে, ঠিক হুম আছে, হুম হুম এখন তাদের তাদের মাথায় যদি আপনি ম্যাথমেটিক্স ঢুকাই দেন, হ্যাঁ, হুম তারা তো ওইটা কোনো কার্যকর করতে পারবে না, তাই না? হুম তাই হয়তো আস্তে আস্তে এটা মনে করেন কার্যকর, মানে আস্তে আস্তে হয়তো আমাদেরকে এটা ডিসকভারি করাইতেছে। ঠিক আছে। হুম আর দেখবেন যে যেসব বিজ্ঞানীরা মানে ম্যাথমেটিক্স ডিসকভার করে, হ্যাঁ, হুম তারা কিন্তু মনে করেন যে হঠাৎ করে তাদের মাথায় আইসে যায়। এটাও কিন্তু একটা, এটা হইতেছে আমার কথা না, এটা হলো রজার পেনরোজ নামের একজন বিজ্ঞানী আছে, সে বলছে যে হুম ম্যাথমেটিক্স কিন্তু যারা ডিসকভার করে তাদের মাথায় হঠাৎ করে আইসে যায়, কিন্তু তারা কিন্তু এমন না যে এটা বসে বসে আবিষ্কার করে। হুম এটা কিন্তু আবিষ্কারের সাথে ডিসকভারিটা, মানে মানে ডিসকভারিটা একটু বেশি বুঝছেন, এটা কিন্তু ডিসকভারি করে, বুঝছেন না? হুম রাইট। এখন এ, মনে করেন যে সৃষ্টিকর্তা আছেন বা নাই, হ্যাঁ, কারো হম এতটুকু যদি, এখন আমার কথা হচ্ছে সৃষ্টিকর্তা হয়তো আছেন, কিন্তু উনার প্রয়োজনীয়তাটা কি পৃথিবীতে? হম হম। মানে উনি কি কোনোভাবে এই এখন ওনার পৃথিবীতে? প্রয়োজনের, হুম বলেন। হ্যাঁ, এখানে দুই দিক থেকে আমরা চিন্তা করতে পারি। হুম এখন হইতেছে যে মনে করেন যে আমরা যে অনুভূতির কথা বললাম, ঠিক আছে, হুম মনে করেন যে অনুভূতি, ফিলিংস, এগুলোর যে কথা বললাম, ওই যে হুম আমরা যে লজ্জাপতি গাছের এক্সাম্পল দিলাম, ঠিক আছে, হুম হ্যালো, হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। এখন মনে করেন যে এখন মনে করেন যে এই কথা হলো যে আপনি তো সারা জীবন ওই লজ্জাপতি গাছের পাতা গবেষণা করে গুতাগুতি করে আপনি অনুভূতি বাইর করে নিয়ে আসতে পারবেন না, ঠিক আছে। হুম তো এখন আমার কথা হলো যে এক নাম্বার কথা হলো যে অনুভূতি জিনিসটা আসে কোথা থেকে, ঠিক আছে। এখন এটার সাথে আপনার ওই ফিজিক্যাল ব্রেনের একটা সম্পর্ক থাকতে পারে, কেমিক্যালের একটা সম্পর্ক থাকতে পারে, কিন্তু এটা যেহেতু আপনি পুরোপুরি এক্সপ্লেন করতে পারবেন না, করা সম্ভব না, কারণ আপনি সারা জীবন পাতা কাইটে পিস পিস করে পাতার ভিতরে কি কেমিক্যাল আছে এইগুলা সব খুঁজে বাইর করেও আপনি জীবনেও এটার উত্তর দিতে পারবেন না যে লজ্জাপতি গাছকে আসলে লজ্জা পায় কিনা। এটা হলো এক নাম্বার কথা। আর দুই নাম্বার কথা, আমরা যে বিভিন্ন সংখ্যা, ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, এইগুলার দ্বারা যে পৃথিবী পরিচালিত হইতেছে, তো এগুলা হুম কি আকাশে ভাইসা ভাইসা আছে, মানে এগুলা, মানে এগুলো ইকুয়েশন কোথা থেকে আসতেছে, এগুলা তো মানে কনসেপচুয়াল জিনিস, ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, তাই না? এগুলো তো ফিজিক্যাল অবজেক্ট না। তো একটা নন ফিজিক্যাল অবজেক্ট কিভাবে ফিজিক্যাল ইউনিভার্সটাকে চালাইতেছে, বুঝছেন না? এখন আপনার 2+2 4, ঠিক আছে, কারণ হুম আপনি তো 2+2 4 এটা তো হাত দিয়ে ধরতে পারবেন না, এটা তো কোনো ফিজিক্যাল ফর্ম নাই, কিন্তু এই জিনিসটা কিন্তু পুরো পৃথিবীটাকে চালাইতেছে, বুঝছেন না? তো হুম এখন আমার প্রশ্ন হলো যে অনুভূতি জিনিসটা কোথা থেকে আসতেছে, আর দ্বিতীয়ত যে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন যেগুলা, হুম এগুলা কিভাবে পৃথিবীকে পর্যালোচনা করতেছে, এগুলো কোথা থেকে আসতেছে, এটা হলো আচ্ছা, কথা। এখন এখন আমার কথা একটা হচ্ছে, এক্সপ্লেনেশন। এখন আপনি ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিয়ে পৃথিবী চলছে বলতে কি মিন করছেন? এখন 2+2 4, এটা হচ্ছে, মনে করেন যে দুইটা অবজেক্ট, হ্যাঁ, আমার কাছে দুইটা আপেল আছে, তারপর দুইটা কমলা আছে, তো দুইটাকে আমরা যখন সামনে রাখবো তাহলে কত হলো, 4 হলো। তো এখান থেকে হ্যাঁ। ওই যে অবজেক্টগুলো তো আমরা ধরতে পারবো, বাট চার যে আমরা বলছি, হ্যাঁ, হম হম। আমরা তো যখন ওই অবজেক্ট আপেল একটা থাকবে তখন ওইটাকে নাম দিয়েছি এক, বা ইংলিশে বলো ওয়ান, হ্যাঁ। আরবিতে ওয়াহেদ। হম। তো এইভাবে করে একটা নাম হ্যাঁ। দিয়েছে, যখন এখানে একটা জিনিস থাকবে তখন এটা হবে এক, যখন দুইটা থাকবে তখন এটা হবে দুই বা টু, ঠিক আছে। এখন হুম। পৃথিবীটা যে ম্যাথমেটিক্যাল ইকুয়েশনে ঘুরছে বলতে আপনি, বা চলছে বলতে আপনি কি মিন করছেন, ফর এক্সাম্পল? এটা একটু হ্যাঁ
2+2 4, এটা আমি একটু বেশি সিম্পল এক্সাম্পল দিয়ে দিচ্ছি। মনে করেন যে আমরা ইমাজিনারি নাম্বার যেটা বললাম, √/-1। হুম 2+2 তো আপনি কল্পনা করতে পারবেন, ঠিক আছে, এটা তো কল্পনা করা সম্ভব। হুম এই যে √/-1, যে হ্যাঁ, হুম যেগুলা ইমাজিনারি নাম্বার, হ্যাঁ, হুম ওগুলার তো মনে করেন যে বাস্তবে তো অস্তিত্ব নাই, আর এটা কল্পনা করাও ডিফিকাল্ট। কিন্তু এর দ্বারা কিন্তু ওই যে কোয়ান্টাম মেকানিক্যাল রিয়াকশন সবই চলতেছে। আপনার যে ক্যালকুলেটর চালাইতেছেন, আপনি যে টিভি চালাইতেছেন, এটা কিন্তু ওই ইমাজিনারি নাম্বার ছাড়া চলতো না। বুঝছেন না? ওই যে আপনি হুম ক্যালকুলেটরে টাইপ করেন √/-1, তারপরে যে ক্যালকুলেটর বন্ধ হয়ে গেছে, বুঝছেন না? হুম এগুলো হলো ইমাজিনারি নাম্বার। হুম হুম। এগুলা ফিজিক্যাল কোনো অস্তিত্ব নাই, কিন্তু এইগুলা দ্বারাই সবকিছু চলতেছে, বুঝছেন না? তো আমার কথা হলো যে এগুলো হলো কনসেপচুয়াল জিনিস, এগুলো কাল্পনিক জিনিস। এই কাল্পনিক জিনিস কিভাবে পৃথিবী চালাইতেছে, বুঝছেন না? 2+2 তো এখন মানলাম, কিন্তু এখন শোনেন, এখন মনে করেন যে এই যে ইমাজিনারি নাম্বার যেগুলো, এগুলো আমরা এখন হুম হুম জানছি, হ্যাঁ, এগুলো আমরা যখন হুম। জানতাম না তখন কি পৃথিবী চলেনি? তখনও তো চলেছে। হ্যাঁ, তখনও চলছে। হ্যাঁ। এখন না, এখন এটা তো মনে করেন যে থেকে সূর্য থেকে আলো আসতে পৃথিবীতে কত সময় লাগে। তো এটা একটা হুম হুম হুম। ওই যে আলোটা আসছে, মিনিটে এত মাইল গতিতে আসছে, এত আলোকবর্ষ গতিতে আসছে, এটা একটা হিসেব করেছে। কোন কি দিয়ে হিসেব করেছে? হুম। হিসেব করেছে আমাদের কাছে যে সংখ্যা আছে সেগুলো দিয়ে, তো নাকি? হ্যাঁ এখন ওই হিসেবটা যদি হ্যাঁ, না, সংখ্যা দিয়ে হিসাব করতে। হ্যাঁ, ওই হিসেবটা যদি আমরা না করতাম এখনো, তাহলে কি, হুম হুম হুম। তাহলেও তো সেই সূর্য থেকে আলো আমাদের পৃথিবীতে আসতো, ওটা তো আসা তো বন্ধ হয়ে যেত না। বা অথবা পৃথিবীটা যে ঘুরছে সেটা তো মানে কত মিনিটে এটা প্রদক্ষিণ করছে, হ্যাঁ, সূর্যকে কত মিনিটে প্রদক্ষিণ করছে, তারপরে সূর্য এই সেই, এটা আমরা এখন জানছি, হিসাবটা করছে বিজ্ঞানীরা। কিন্তু হিসাবটা না করলেও তো আচ্ছা, ওইটা, হ্যাঁ বলেন। হিসাবটা হিসাবটা দাদা কে বল দেয়। আচ্ছা হ্যাঁ, জি। হিসাব তো আমরা করতেছি, ঠিক আছে। এখন মনে করেন যে এখন আপনার যদি মনে করেন হিসাব না করতাম, ঠিক আছে, মনে করেন আমরা অঙ্ক কিছুই বুঝি না, হিসাব হিসাব কিছুই করতেছি না, হুম এর পরেও কিন্তু যে ইমাজিনারি নাম্বার বলেন বা যে কোনো কমপ্লিকেটেড ইকুয়েশন বলেন, এর হুম দ্বারা জেনারেল রিলেটিভিটি বলেন, এর দ্বারা পৃথিবী আহ, মনে করেন যে এর দ্বারা পৃথিবী চলতো, ঠিক আছে। হুম এখন কিন্তু পার্থক্যটা হলো আমরা বুঝতাম না যে আসলে এই পৃথিবীটা কেমনে চলতেছে, বা আমরা এই মানে অলৌকিক জিনিসটা আমরা উপলব্ধি করতে পারতাম না, কিন্তু এই অলৌকিক জিনিসটা হইতেই থাকতো, বুঝছেন না? এখন মনে করেন যে আহ মানে এই মানে আপনি যেটা বলতেছেন যে আমরা যদি এটা হিসাব টিসাব না করতাম তাও তো পৃথিবী চলতো, আমরা যদি ইমাজিনারি নাম্বার না জানতাম তাও তো এই কোয়ান্টাম রিয়াকশন হইতেই থাকতো। হ্যাঁ, হইতে থাকতো, খালি আমরা মানে অলৌকিক জিনিসটা হইতে থাকতো, খালি আমরা উপলব্ধি করতে পারতাম না, ঠিক হুম আছে। হুম এখন হয়তো সৃষ্টিকর্তা চায় যে আমরা উপলব্ধি করতে পারি, এই জন্য পৃথিবীটা এমন ভাবে ডিজাইন করছে যাতে আমরা এগুলো আসলে উপলব্ধি করতে পারি, ঠিক আছে। আইনস্টাইনকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে এই মহাবিশ্বের সবচেয়ে মজাদার বিষয় কি, ঠিক আছে, হুম মানে সবচেয়ে অ্যামেজিং বিষয় কি। হুম কারণ সে বলছে যে এটা যে আসলে আমরা উপলব্ধি করতে পারতেছি, এটা যে আমরা স্টাডি করতে পারতেছি, এটাই হইতেছে ওনার কাছে মনে হলো যে সবচেয়ে বেশি অলৌকিক বিষয়, বুঝছেন না? এখন মনে করেন যে যদি আমরা এটা স্টাডি না করতাম তাহলে ওর মতো ও চলতোই, ঠিক আছে, কিন্তু এই অলৌকিক বিষয়টা আমরা উপলব্ধি করতে পারতাম না। এখন মনে করেন যে বানর, ঠিক আছে, শিম্পাঞ্জি, হুম মানে শিম্পাঞ্জি কিন্তু আমাদের আমাদের যে ব্রেন, হ্যাঁ, শিম্পাঞ্জির ব্রেন হলো কাছাকাছি, হুম হুম বুঝছেন? ডলফিন, হুম হুম ডলফিন শিম্পাঞ্জি ওদের কিন্তু বুদ্ধি কম না, কিন্তু ওরা হইতেছে অঙ্ক করতে পারে না, বুঝছেন না? হুম এখন ওরা হইতেছে যে এইসব ক্যালকুলেশন করতে পারতেছে না, ঠিক আছে। হুম কিন্তু আহ, মনে করেন গাছপালা কিন্তু হইতেছে যে গাছের ভিতরে কিন্তু কোয়ান্টাম রিয়াকশন হয়, ঠিক আছে, এটাকে বলে ফটোসিনথেসিস। গাছের ভিতরে কোয়ান্টাম রিয়াকশন হয়, কারণ গাছ এটা উপলব্ধি করতে পারতেছে না, কিন্তু হুম হইতেছে কিন্তু ঠিকই, এই অলৌকিক জিনিসগুলো কিন্তু হইতেছেই, ঠিক আছে। হুম এখন এখন এটা আমরা উপলব্ধি করতে পারতেছি, এটা হইতেছে আমাদের সৌভাগ্য যে যদি সৃষ্টিকর্তা থেকে থাকে তাহলে আমাদেরকে উপলব্ধি করার সুযোগ দিতেছে। এখন এখন নাও দিতে উপলব্ধি পারতো। করার যে সুযোগটা দিয়েছে,
এটা কেন দিয়েছে? হ্যাঁ, হ্যাঁ, আমরা যাতে কেউ একজন আছে, অস্তিত্ব, এটা বিশ্বাস করার জন্য নাকি? হইতে পারে যে ভাবার জন্য। এখন ভাবার জন্য। বিশ্বাস করতে হবে এমন তো কোনো কথা নেই যে এটা এটা হইতেছে যে আপনি যত এটা ভাববেন, হুম মনে করেন যে এখন যে আসলে এটা একটা, মনে করেন যে কাল্পনিক সংখ্যা, যেগুলা √(-1), যেটা আপনি কল্পনাই করতে পারেন না। আপনি আজকে ক্যালকুলেটরে হুম √(-1) টাইপ করে দেখবেন, √ একটা সাইন আছে আর -1, ক্যালকুলেটর বন্ধ হয়ে যাবে। কিন্তু এই √(-1) দিয়ে আপনার ওই পৃথিবী চলতেছে, বুঝছেন? এখন এটা হইতেছে চিন্তার বিষয়। এখন মনে করেন যে আমরা লজ্জাপতি গাছের মধ্যে গুতাগুতি করেও লজ্জা আছে নাকি ব্যথা পাইতেছে নাকি ভয় পাইতেছে আমরা কিছুই বুঝতেছি না, বোঝা সম্ভবই না। আমরা তো খালি কেমিক্যাল দেখতে পাবো, আমরা তো আর অনুভূতি দেখতে পাই না, বুঝছেন না? তো হুম। এইগুলা হইতেছে ভাববার বিষয়, বুঝছেন না? এখন মনে করেন হয়তো ভাবার জন্য দিছে। এখন ওকে, আমরা এ ভাবলাম। এই ভাবনা হ্যাঁ, তো কিন্তু সবার হ্যাঁ। কিন্তু বিশ্বাস করতেই হবে। হুম আহ, এটা তো আমরা জানি না যে বিশ্বাস করতেই হবে, না করলে আপনি যাবেন একেবারে জাহান্নামে। এগুলো তো ধর্মীয় বিশ্বাস, কিন্তু যদি আমরা সাইন্টিফিক্যালি ফিলোসফিক্যালি কথা বলি, হুম। তো এমন তো না যে এটা হইতেছে যে আপনার বিশ্বাস করতেই হবে যে আছে, ঠিক আছে? এটা নিয়ে আমরা ভাবতে পারি, ঠিক আছে। আর আরেকটা বিষয় হইতেছে যে আমার মূল উদ্দেশ্যটা কি, হুম যে এখানে আহ যারা নাস্তিক টাইপের আছে, মানে নব্য নাস্তিক, বা মনে করেন যে নতুন নতুন, মানে অল্প বিদ্যা ভয়ঙ্কর টাইপস, যাদেরকে নিয়ে আমরা এখানে অনেক কথা বলছি, হুম বুঝছেন? হুম হুম তারা অনেকে বলে যে বিজ্ঞান দিয়ে সবকিছু আহ মানে কি বলবো, যে এক্সপ্লেন করা সম্ভব, বিজ্ঞানী হইতেছে সব, বুঝছেন? কিন্তু এখানে আমি জাস্ট বোঝানোর চেষ্টা করলাম যে বিজ্ঞানেরও একটা লিমিটেশন আছে। এখন বিজ্ঞানের লিমিটেশন কি, ওই যে বিজ্ঞান হইতেছে ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউ ধরতে পারে না। হুম বিজ্ঞান দিয়ে আপনি কখনো বিজ্ঞান দিয়ে আপনি কেমিক্যাল রিয়াকশন দেখতে পারবেন কিন্তু অনুভূতি দেখতে পারবেন না। অনুভূতি বোঝা যায় না, অনুভূতি বুঝতে হলে আপনার তাই জিজ্ঞেস করতে হবে। এটা মানুষের ক্ষেত্রে বুঝতে পারবেন কিন্তু লজ্জাপতি গাছের ক্ষেত্রে বুঝতে পারবেন না। কারণ লজ্জাবোধ আপনি একটা ধারণা করতে পারবেন, কিন্তু আসলে লজ্জাপতি গাছ লজ্জা পায় কিনা এটা তো আপনি জানবেন না, বুঝছেন না? কারণ ওর তো আর ভাষা নাই। এটা হলো হুম 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো যে আহ আমাদের যে বিজ্ঞান, এটা মানে আমাদের যে পৃথিবী, এটা হুম হইতেছে যে বিভিন্ন সংখ্যা, বিভিন্ন ইমাজিনারি সংখ্যা, বিভিন্ন কাল্পনিক সংখ্যার দ্বারা আমাদের পৃথিবীটা কিভাবে চলতেছে, হ্যাঁ, এটা কিন্তু কি বলবো যে আহ, এটা কিন্তু কোনো, এটা বিজ্ঞানের দ্বারা উত্তর দেওয়া সম্ভব না। এর কারণ হইতেছে যে বিজ্ঞানী তো আপনার হইতেছে আপনার এই সংখ্যার উপর নির্ভরশীল। কারণ এই সংখ্যা কিভাবে বিজ্ঞানের চালাইতেছে এটা আপনি কেমনে বুঝবেন? এখন মনে করেন যে আপনি হইতেছে আপনার ছেলের জন্মের ঠিক রাখতে পারবেন, ঠিক আছে? হুম আপনি কি নিজের জন্মে ঠিক রাখতে পারবেন? আপনার বাবার জন্মে ঠিক রাখতে পারবেন? এটা তো আপনার হাতে না, তাই না? হুম হুম তো মানে এখন আপনার বাবা, এখন মনে করেন যে আপনার ছেলের যেন জন্মের ঠিক থাকে এটা আপনি এনশিওর করতে পারবেন, কিন্তু এখন আপনার জন্ম যদি ঠিক না থাকে এটা কিছু করার আছে, তাই না? না। সেরকম আহ আপনার বাবার জন্ম যদি কি ঠিক না থাকে এটা কিছু করার আছে, অথবা আমার বাবার জন্মে ঠিক না থাকলে কিছু করার আছে, আমার দাদার জন্মের ঠিক না থাকলে কিছু করার আছে। তো অঙ্ক হইতেছে বিজ্ঞানের বাপ, হুম ঠিক হুম আছে? হুম অঙ্ক ছাড়া বিজ্ঞান হবে না। কারণ দেখা যায় যে অঙ্কে হইতেছে এই বিভিন্ন কাল্পনিক সংখ্যা দিয়ে ভর্তি। এই কাল্পনিক সংখ্যা দিয়ে পৃথিবী চলতেছে। মানে কাল্পনিক সংখ্যা মানে কি, কল্পনা। কল্পনা তো মানুষের মনের মধ্যে থাকে, কিন্তু এখানে দেখতেছি যে এই কাল্পনিক সংখ্যা বাস্তব পৃথিবীকে চালায় চালায় নিতেছে, ঠিক আছে? হুম তো হুম এখানে একটা, এখন একটা পসিবিলিটি হইতেছে যে হয়তো সৃষ্টিকর্তার মাইন্ডের মধ্যে এইসব কাল্পনিক সংখ্যা ছিল, সে ওই অনুযায়ী পৃথিবীটা চালাইতেছে। আর সেটা হইতেছে যে আমাদেরকে উপলব্ধি করার কিছু ক্ষমতা দিয়ে দিছে, এটা একটা পসিবিলিটি। আমি বলতেছি না যে এটা সত্য, কিন্তু আমি এটা স্ট্রংলি বলতেছি যে নাস্তিকরা যেমন বলে যে বিজ্ঞান দিয়ে সবকিছু এক্সপ্লেন করে দেওয়া সম্ভব, এইটার বিরুদ্ধে আমি, বুঝছেন না? এখন আপনি যেভাবে উপস্থাপন করেছেন, ওইভাবে হলে তো হুম, কোনো সমস্যাই থাকে না। মানে হুম। ধর্ম বা সৃষ্টিকর্তাকে মানলে কোনো প্রবলেমই থাকে না। কিন্তু প্রবলেমটা দেখা দেয় তখন, যখন সৃষ্টিকর্তা বিভিন্ন আইন কানুন দেন, নিয়ম কানুন দেন এই ধর্মীয় বইগুলোর মাধ্যমে, তখন গিয়ে কনফ্লিক্টগুলো শুরু হয়। আমি যেটা মনে করি। এখানে হুম
এখানে অবশ্যই ঠিক বলছেন। এখন এগুলো কইতে গেলে তো মনে করেন যে কল্লা টল্লা থাকবে কিনা একটা ঝামেলা আছে, বুঝছেন না? এখন দেখা যাবে যে এগুলো বললাম, আগামীকাল কল্লা নাই। ঠিক আছে, এখন কিন্তু এটা মনে করেন যে ধর্ম হইতেছে যে কি বলবো, যে কিছু অনেক কিছুই কিন্তু এটা আমরা ডিটেলসে না যাই, আ- আমরা অস্পষ্ট ভাবেই বলি, কিন্তু অনেক কিছু কিন্তু আপনিও আমাকে বলছেন যে অনেক হুম কিছু কিন্তু অ্যাকচুয়ালি লেখা নেই, এগুলা মনে করেন যে পরে যুক্ত হয়েছে। হুম ঠিক আছে। হুম হুম আর আমার ইসলাম ধর্মের মধ্যে একটা ইন্টারেস্টিং জিনিস ধরা পড়ছে, যে জানি না কতটুকু সঠিক বলতেছি, যে সবার আগে কিন্তু কলম সৃষ্টি হয়েছে, বুঝছেন? সূরা কলম আছে না? হুম। আমার জানা মতে সবার আগে কলম সৃষ্টি হয়েছে, এইটা বুঝছেন? এটা হাদিসে আছে যে আউয়ালু মা খালাকাল্লাহু আল কালাম। এরকম একটা হাদিস আছে। আউয়ালু মা, সর্বপ্রথম যা খালাকাল্লাহু, আল্লাহ সৃষ্টি করেছেন, আল কালাম, সেটা হচ্ছে কলম। কলম। হুম আচ্ছা, আর কোরআনেও কিন্তু সূরা কলম নামে একটা কলম আছে, ঠিক আছে? হুম আর কোরআনের ফার্স্টের আয়াত কিন্তু পড়তে বলছে, রিড, মানে ইকর, হুম তাই না? হুম তো এখন আমার কথা হইতেছে যে কলমের কথা কেন বললো, ঠিক আছে? হুম আমার কথা হইতেছে যে মানে এটা আমি, আমার ব্যাখ্যা, ঠিক আছে, এটা ভুল হইতে পারে, আল্লাহ হুম মাফ করুক, আমি জানি না। হুম ঠিক আছে, কিন্তু আমরা যে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন গুলা লিখি, ম্যাথমেটিক্যাল ইকুয়েশন কিন্তু আমাদের পুরা পৃথিবীটাকে মানে পর্যালোচনা, মানে চালাইতেছে, ঠিক আছে? হুম মানে কাল্পনিক সংখ্যা, তারপর বাস্তব সংখ্যা সব মিলাই আমাদের পৃথিবীকে চালাইতেছে, বুঝছেন? হুম এগুলা মানে কিছু সংখ্যা কাল্পনিক, কিছু সংখ্যা বাস্তব, এগুলো সব মিলে চালাইতেছে। এখন অঙ্ক আপনি কি করবেন? অঙ্ক তো কলম দিয়ে লিখতে হবে, তাই না? তো কলম কলম ছাড়া তো আপনার অঙ্ক বুঝতে পারবেন না। কলম ছাড়া কি অঙ্ক করা সম্ভব? তো সেইটা একটা নিদর্শন হইতে পারে, আমি জানি না, ভুল হইতে পারে, হুম ভুল হওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু এটা আমি একটা ব্যাখ্যা হিসাবে নিতেছি, বুঝছেন? হুম কিন্তু এটা ভুল হইতে পারে। তো এটা আমার ইন্টারেস্টিং মনে হলো যে এত কিছু থাকতে কলম সবার আগে কেন আবিষ্কার হবে, বুঝছেন না? হুম হুম তো এটা একটা হইতে পারে আর কি। তো এইটা হইতেছে আমার মূল কথা, বুঝছেন, যে বিজ্ঞানের লিমিটেশন আসলে কতটুকু। তারপর হইতেছে যে বিজ্ঞান দিয়ে অনুভূতি বোঝা যায় না, মানে মানে একটা অনুভূতির সাথে আপনি কেমিক্যাল রিয়াকশনে একটা পারস্পরিক সম্পর্ক স্টাবলিশ করতে পারবেন, কিন্তু সরাসরি আপনি অনুভূতি দেখতে পাবেন না। হুম আর হইতেছে যে কিভাবে এই ম্যাথমেটিক্স দিয়ে, মানে কিভাবে কাল্পনিক সংখ্যা দিয়ে আপনার পৃথিবী চলতেছে। হুম হুম কাল্পনিক সংখ্যা তো মানুষের কল্পনার মধ্যে থাকে, তাহলে এটা বাস্তব পৃথিবী কেমনে চালাইতেছে, এইগুলো সব হইতেছে আপনার, কি বলবো, যে ভাববার বিষয়। মানে আমি বলতেছি না যে সৃষ্টিকর্তায় বিশ্বাস করে, আমি বলতেছি যে বিজ্ঞান দিয়ে সবকিছু আপনি ব্যাখ্যা করে ফেলাবেন, এটা হইতেছে যে পসিবল না। মানে এটা মানে এটা একটু বেশি বেশি হয়ে যায় আর কি, হুম হুম বুঝছেন? হুম। তো এই হইতেছে আমার কথা। আপনার কিছু এই ব্যাপারে কিছু বলার থাকলে বলেন ভাই। না, আমার বলার এতটুকুই যে আপনি যেভাবে বলেছেন অতটুকুর মধ্যে কোনো প্রবলেম হওয়ার কথা না। হুম। হুম হুম এবং সৃষ্টিকর্তার প্রতি, আচ্ছা, মানুষে যে করে, প্রার্থনা করে, প্রার্থনার যে একটা হুম মানসিক শান্তি আছে, হ্যাঁ। তো হুম মানুষ যখন গ্র্যাটিটিউড দেখায় তখন একটা হুম মানসিক একটা শান্তি আসে। তো হুম এটা ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে এটা ঘটে। তো আমি মনে করি এটাও, হুম কিন্তু আমি মনে করি আমার ধারণা আর কি, এটাও মনে হয় মানুষের আহ, ছোটকাল থেকে যে একটা বিশ্বাস, সেখান থেকে এটা সৃষ্টি হয়েছে। মানে লাইক এটা সাবকনসিয়াস মাইন্ডে এটা ঢুকে গেছে মানুষের। তো ওই কারণে দেখা যায় মানুষ যখন প্রার্থনা করে, সেটা হোক নামাজ, বা হিন্দুদের তপস্যা, অথবা বৌদ্ধদের ধ্যান, অথবা আধুনিক যুগে আপনি যোগা বলেন বা যেটা বলেন মেডিটেশন বলেন, এগুলো করলে একটা মানে মানসিক প্রশান্তি আসে, মনোযোগ বৃদ্ধি পায়। তো হুম হুম এটা কাইন্ড অফ আমার কাছে মনে হয় যে, মানে মেডিটেশনটা তো মনে করেন যে মনোযোগ বৃদ্ধির জন্যই করা হয়। বাট নামাজ বলেন, হিন্দুদের ধর্মীয় যে এগুলো করে,
ওইটা করলে তারা একটা মানসিকভাবে মানে একটা চঞ্চল বা ফুরফুরে মেজাজ ফিল করে, বা একটু কাম ফিল করে, নিজেকে একটু হালকা ফিল করে, ভালো লাগে। এটা আমার মনে হয় এটা লাইক হচ্ছে সাইকোলজিতে আগে থেকে এটা ব্রেন্ডে সেট আপ হয়ে গেছে বিশ্বাসের উপর ভিত্তি করে। না হলে এটা হওয়ার কথা না। এখন সৃষ্টিকর্তা যদি থেকে থাকেন, ওনার প্রতি কি আমাদের গ্র্যাটিটিউড দেখাতে হবে? আর সেটা হলো যে আরেকটা আপনার বিতর্ক, বুঝছেন? ওই হুম। বিতর্কে আমরা ওই বিতর্ক অনেকে করছে, কারণ এটা অনেক লম্বা একটা বিতর্ক হয়ে যায়, তার প্রতি গ্র্যাটিটিউড দেখাবেন কি দেখাবেন না। কারণ সেই বিতর্কে আমরা না যাই, কিন্তু আমার কথা হইতেছে যে সায়েন্স দিয়ে আপনি অনুভূতি এক দেখতে পারতেছেন না, খালি কেমিক্যাল রিয়াকশন দেখতে পারতেছেন। তাহলে অনুভূতি আসলো কোত্থেকে? নিশ্চয়ই এমন একটা বস্তু থেকে অনুভূতি আসতে হবে যে অলরেডি কনসাস, যার অলরেডি অনুভূতি আছে, তার থেকে অনুভূতিটা আসতে হবে। আর এই কাল্পনিক সংখ্যা দিয়ে যে পৃথিবী চলতেছে, এটা হুম। কোত্থেকে চলতেছে? নিশ্চয়ই এটা তো আহ, কাল্পনিক জিনিস তো আপনার কল্পনার ভিতরে থাকে, নিশ্চয়ই কোনো সৃষ্টিকর্তার কল্পনার ভিতরে আছে। ঠিক আছে, এইগুলা আহ এই ব্যাপারে আপনার লেখছে হলো যে ইউজিন ভিগনার নামের একজন বিজ্ঞানী এই ব্যাপারে কিছুটা লেখছে, হুম। হুম। বুঝছেন? আর সাথে উইলিয়াম লেন ক্রেগ নামের একজন আছে, উনিও এই বিষয় নিয়ে একটু বিস্তারিত বলছে, বুঝছেন, মানে অঙ্ক বিষয়টা নিয়ে। হুম। তারপর হইতেছে যে আমি যে অনুভূতি নিয়ে বললাম, এগুলো আমার বানানো কথা না। এই লজ্জাবোধী কাজটা আমার বানানো কথা, কিন্তু এমনি এই অনুভূতি এই বিষয়টা হইতেছে হার্ড প্রবলেম অফ কনসাসনেস বলে। হুম। তো এইগুলো হইতেছে কথা। এখন তাকে উপাসনা করবেন কিনা, তার প্রতি গ্রেটফুল হবেন কি হবেন না, এটা হইতেছে সেপারেট ডিবেট, এটাতে আমি যেতে চাইতেছি না। আমি ব্যক্তিগতভাবে অবশ্যই গ্রেটফুল, কিন্তু এখন যদি বলেন যে লজিক দিয়ে এক্সপ্লেন করেন আপনি কেন গ্রেটফুল, সেটা আমার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে, বুঝছেন? সেটা হইতেছে আরেকটা ডিবেট, বুঝছেন? রাইট। এটা নিয়ে আমার আরো ভাবতে হবে, বুঝছেন না? কিন্তু হুম। এইটা হইতেছে যে আমার পজিশন যে আহ আহ সৃষ্টিকর্তা আছে কি নাই, হুম। ঠিক আছে? হুম। হুম। যে মানে আসলে যে অনেকে বলে যে বিজ্ঞান দিয়ে সবকিছু বোঝানো যায়, আসলে ভাববার বিষয় যে বিজ্ঞানের লিমিটেশন কতটুকু, বুঝছেন? Yes. এখানে এইটা হইতেছে আমার কথা, বুঝছেন? হ্যাঁ, তো আপনার সঙ্গে এক্ষেত্রে তো আমি মনে করি এতটুকু পর্যন্ত এগ্রি করতে কোনো প্রবলেম নাই। এখন আপনি যদি বলেন যে ধর্মগ্রন্থে ওই লেখা কেন আছে, এই লেখা কেন আছে, সেটা তো ভাই একটা ভিন্ন আলাপ, ঠিক আছে? হুম। এখন আমার কথা হলো ধর্মগ্রন্থ অনেকভাবে ইন্টারপ্রিটেশন করা সম্ভব, ঠিক আছে? এখন মনে করেন যে কোন ধর্মগ্রন্থে কি লেখা আছে, আহ বিকৃত হয়েছে কি হয় নাই, মনে করেন ইনজিল জাবুর তাওরাত যাই হোক, এটা বিকৃত হয়েছে কি হয় নাই, এগুলো অনেক আপনার বিষয় আছে, অনেক ঐতিহাসিক বিষয় আছে, বুঝছেন না? হুম। ওইগুলা দিয়ে যদি আপনি করতে চান তাহলে তো সারা জীবনেও হবে না। কিন্তু আমার কথা হলো যে যে মানুষ যে বলে বিজ্ঞান দিয়ে আর সৃষ্টিকর্তা প্রয়োজন নাই, হুম। বিজ্ঞান দিয়ে সব, তো এই আইডিয়াটা একটু মিসলিডিং, বুঝছেন? রাইট। ইয়েস, এগ্রি। তো এটার মূল উদ্দেশ্য হলো যে আজকে ফখরুল একটা ভিডিও বানাইছে, বুঝছেন, হুম। যে ইন্টেলিজেন্ট ডিজাইন, এই ভিডিওটা আমি দেখি নাই, বুঝছেন? হুম। হুম। তো এটা হতেছে একটা এক্সপেরিমেন্ট, বুঝছেন, আজকের ভিডিওটা। হুম। তো এক্সপেরিমেন্ট হইতেছে যে আজকে আমরা কয় তারিখে ভিডিওটা করতেছি? 11 তারিখ, রাত 10টা। হুম। কয়টা বাজে ভাই? 10টা 32, 10:32। ওই তো, হুম। ঠিক আছে। আমি দেখতে চাই যে ফখরুল এগুলো পয়েন্ট টাচ করতে পারে কি পারে না, হুম। ঠিক হুম। আছে? হুম। হুম। এখানে আরো অনেক কিছু পয়েন্ট রেজ করা যেত, ওইগুলো আমি করি নাই, ঠিক আছে? এই দুইটাই আমার মূল পয়েন্ট, এই দুইটা আমার কাছে স্ট্রংগেস্ট পয়েন্ট মনে হয়, ঠিক আছে? তো ফাইসল ভাই, হুম। তো এখানে তো আর কোনো এডিটিং এডিটিং করার দরকার নাই, ঠিক আছে?